গল্প প্রণবীনা, কলমে লামিয়া ইসলাম স্বর্ণালী। ডিসেম্বরের প্রায় শেষের দিকে কনকনে শীতে শরীরটা যেন কেঁপে ওঠে। রাতটা সে বিশাল বড় মনে হয়, শেষই হয় না। তবে শেষ না হতে চাওয়ার ইচ্ছেটাও বেশি। চোখ খোলার জন্য কত যে নিজেকে বোঝাতে হয়, খোদা মালুম। সময়টা যাচ্ছে আমার ছুটির। মাত্র সেমিস্টার পরীক্ষার ছুটি পেলাম। সুখ, তবে দুঃখ আছে বটে কিছুটা। এই যেমন, বাবা বাড়ি থেকে বের হতে দেয় না। যদিও অভ্যেস হয়ে গিয়েছে আমার। বাড়ির সবার ছোট আমি, তেমন সুন্দরী নই, তবে অত খারাপ দেখতেও বলা চলে না। স্কুল জীবন থেকে বড় ভাইদের নজর আর করা শাসনে বড় হয়েছি। বোরকা পরে থাকিনি, তবে উশৃঙ্খলও ছিলাম না। আমার তো নানু বাড়িতে যাওয়ার অনুমতি নেই। সেই ক্লাস 9-এ ছিলাম, আমার সিনিয়র এক ভাইয়া ফুল দিয়ে বলেছিলেন ভালোবাসে আমাকে। আর সে কি অনুভূতি! প্রথম প্রেম নিবেদন। কিন্তু প্রেম আর হলো কই। আমার বড় চাচার মেঝো ছেলে নাম আবিদ, বখাটে ধরনের, সারাদিন স্কুলের সামনে দাঁড়িয়ে থাকত। ওই সিনিয়র ভাইয়াকে ধরে যে কি মার দিল। আজও মনে পড়ে সেই দিনের কথা। উফ, অতীত নিয়ে স্বপ্নটাও দেখতে দেবে না এই নানুর মেয়েটি শীতের সকালে ডাকাডাকি শুরু করে দিল। সৌরভী, ওর তোর মামি কল দিয়েছে, নানু বাড়ি যাবি না? শরীর ঝাড়া দিয়ে ঘুমটাকে টাটা বাই করে দিতে হলো এই সকাল সকাল। বিছানার কোণে বসে একটু ঘ্যান ঘ্যান করেই বললাম আম্মুকে আমি। কি হবে গিয়ে? সেই তো সন্ধ্যার আগেই টেনে টুনে নিয়ে আসবে আমাকে। তুমি না আনলে বড় ভাইয়া আনতে চলে যাবে। তার চেয়ে বরং আমি ঘুমাই। তাছুর খালাতো বোনের বিয়ে, তোর মামি আমাকে সকাল থেকে কল দিচ্ছে তোকে নিবে বলে। তাছনু বা নাকি জেদ ধরেছে তোর জন্য। আব্বু কি যেতে দেবে? আর ভাইয়ারা? সবাইকে অনেক বলে বুঝিয়ে রাজি করালাম আমি। কতদিনের জন্য? 2 দিন 1 রাত। কখন যাব? রাতে হলুদের অনুষ্ঠান আছে, তাই এখনই যেতে বলল তোর মামি। প্রফুল্ল চিত্তে হাসলাম আমি, মা আমার বেস্ট। আজকে তো আম্মুকে ধরে কষে একটা চুমু দিতে ইচ্ছে করছে খুব। আম্মু এতটুকুই বলে চলে গেলেন কক্ষ ছেড়ে। আমি চোখের ঘুম সরালাম জোরপূর্বক। জীবনের প্রথম আমাকে স্বাধীনতা দিচ্ছে বাবা ভাইয়ারা। আমি সুযোগ ছাড়ব না, যেতেই হবে। তাড়াতাড়ি করে নেমে গেলাম। সাজতেন পারবো না জানি আমি, কারণ সাজলেই বাড়ির সবাই জেকে ধরবে, যেতে দেবে বলে মনে হয় না। একটা শপিং ব্যাগে করে 2 দিনের জন্য 3 সেট জামা নিয়ে নিলাম। হলুদের জন্য আকাশি রঙের একটা শাড়ি। আমরা আবার গরিব, এক জোড়া জুতাতেই সব অনুষ্ঠান পার করতে হয়। সিক্রেট বলি, আবার বেশি জিনিস নেওয়াটা অলস লাগছে খুব। কখনো কোথাও যাইনি আমি, খুব এক্সাইটেড। প্যাকিং শেষ হলো, আমিও রেডি হলাম। এর মধ্যে রুমের বাইরে থেকে ধমক আর চেঁচামেচির শব্দ আসছে। বুঝতে বাকি নেই কে এসেছে। দৌড়ে গেলাম। সেই আদিব ভাই। চাচি, একা একা এলাকার বাইরে দিবেন ঠিক আছে, তাই বলে রাতে থাকতে হবে? ছোট মানুষ, আমাদের বুড়ি। আম্মুকে দেখলাম বুঝিয়ে বলল, মেয়েটা সব সময় বাড়িতে থাকে, কলেজ থেকে বাসা, বাসা থেকে কলেজ। একটু বেড়াতে যাওয়ার প্রয়োজন আদিব। বুঝলো আদিব ভাইয়া। না না, সে ঝগড়া করছে না। তার কণ্ঠই এমন, সুন্দর কথা বললেও মনে হয় মেরে দেবে গুলি করে। আমাকে দেখে ধমক দিলেন, সৌরভী, যাচ্ছিস যা, তবে ভালো করে থাকবি, তাড়াতাড়ি আসবি, পরশু বড় আপা আসবে, তার আগে বাসায় চাই তোকে। মাথা দুলিয়ে কাছে গিয়ে বললাম, আমি ভালো করেই থাকবো ভাইয়া। আব্বু ছিলেন সামনেই, একটু কঠিন করে বললেন, হুম, মামার ফোন থেকে কল দিও। মাথা দুলিয়ে চলে গেলাম নিজের কক্ষে। ছোট ব্যাগটা নিয়ে বেরিয়ে আসলাম। আমার ভাই সৌরভ আমার থেকে 4 বছরের বড়, সে দিয়ে আসবে আমাকে। বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা করে নিলাম আমরা। সৌরভ ভাইয়া পুরোটা রাস্তা আমাকে বলল, সাবধানে থাকতে, সমস্যা হলেই যেন কল দিই। নানুবাড়ির সামনে এসে থামে রিক্সাটা। ভাইয়ার কাজের জন্য আর ভেতরে গেল না। আমি গেলাম। নানুবাড়ির সমতল রাস্তা, অনেক দিন পর আসা হলো। এদিক সেদিকে না তাকিয়ে সোজা তাছুদের ঘরে ঢুকলাম আমি।
হাতের ব্যাগটা রেখে ধপ করে বিছানায় শুয়ে পড়লাম। তাছু তখন তৈরি হচ্ছিল। সাজসজ্জার ত্রুটি নেই তার। মামা রেডি, মামানি রেডি। আমি উঠে একবার সবার সাথে দেখা করে নিলাম। আমার 3 মামা, যার সাথে যাচ্ছি সে মেঝো। আর নানু নানা নেই। তবুও মামা মামি আমার আম্মু আব্বুকে এখনো দেখি নতুন আত্মীয়ের মতো সমাদর করেন। এসে দেখলাম সবাই রেডি। সেদিনটা আমার জন্য অনেক সুন্দর মনে হচ্ছিল। তবে জানতাম না, এই দিনটা আমার জীবনের রং পাল্টে প্রণবিনার সুর তুলবে। একটা সিএনজি করে সবাই রওনা হলাম মামানির বোনের মেয়ের বিয়ের উদ্দেশ্যে। গাড়িতে থাকার সময়ের বর্ণনা যদি দিই, গ্রামের রাস্তা আঁকাবাঁকা হয়ে যাচ্ছে। বিশাল জমিতে কি সুন্দর ফসল করা। আমার কাছে নতুন নয়, তবুও শীতল এক অনুভূতি আমাকে টানছে খুব। তাছু আমার পাশেই বসেছিল, কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, খুব সুন্দর তাই না? ওনাদের বাসাটা আরো সুন্দর। গ্রাম হলেও শহরের মলিন ছোঁয়া সুর, তুই ফিদা হয়ে যাবি। হাসলাম আমি কিঞ্চিৎ করে। ওর সাথে দুষ্টু স্বরে বললাম, তাহলে তো না যাওয়াই উত্তম, পাগল হলে বিয়ে হবে না আমার। কেন কেন? তোর আদিব ভাইয়া আছে তো, সারাদিন তোকে সামলাতে। ছি তাছু, আমরা নিজেদের ভাইদেরকে আপনই ভাবি। যেমন সৌরভ ভাইয়া, বাকিরাও তেমন। এগুলো আর বলবি না, শয়তান মেয়ে। কথার সমাপ্তি হলো, সিএনজি এসে থামে একটি বাড়ির সামনে। নেমে আমরা মামা মামির পেছনে যাই। ভেতরের দিকে যত যাচ্ছি, পরিবেশ পাল্টাচ্ছে। বিয়েবাড়ির ঝাঁকঝমক পরিবেশ। লাইটিং করা হচ্ছে। বাড়িতে যেতেই সবাই আমাদের সাথে কথা বলে নেয়। সবার সাথে মিষ্টি হলেও আমাকে চিনল না কেউ। মামানির বোন এগিয়ে এসে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আয়েশা, এটা কে? মামানি নির্বিকার হয়ে উত্তর করলেন, আমার ননদের ছোট মেয়ে। মহিলাটি আমার সাথে কথা বললেন অনেক। কথায় বুঝতে পারলাম, বেশ বুদ্ধিমতী তিনি। উনি আমাদের নিয়ে একটা কক্ষ দিয়ে বললেন, আরাম করতে। শান্ত হয়ে বসলাম। মামা মামি দুজনেই বাইরে কথায় ব্যস্ত। তাছু আর আমি রুমে বিছানায় অনেক সময় বসেছিলাম। তাছু ওয়াশরুমে চলে যায়। বিছানায় পিঠ ঢেকিয়ে শুয়ে পড়লাম আমি। ক্লান্ত লাগছে খুব। তাছু ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আমাকে নিয়ে বাইরে আসে। এসে তো আমরা অবাক, মামা মামি নেই। মামানির বোনকে দেখলাম, একটি মহিলার সাথে অনেক তর্ক করছে। বুঝলাম মহিলা চালাক, বুদ্ধিমান, সাথে একটু ঝগড়ুটে। ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম মামানির কথা। বললেন, অনুষ্ঠান নাকি অন্য বাড়িতে হবে। এখানে লাইটিং করেছে কারণ এটাই ছেলের বাড়ি। মেয়েটির কাজিনের সাথে বিয়ে। একজন ছেলেকে ডেকে দিলেন তিনি আমাদের নিয়ে যাওয়ার জন্য। তাছু আর আমি ছেলেটির পিছু নিলাম। তাছু ছেলেটিকে মামা বলছে। সম্পর্কে তাহলে এটা মামা, এটাই বুঝলাম। একদম হেঙ্গলা পাতলা ছেলেটা। আমার দিকে বারবার তাকাচ্ছিল। গ্রামে বিশাল জমিগুলো পার হলাম পায়ে হেঁটে আমরা। বিছিয়ে পড়ে থাকা সবজিগুলো কত সুন্দর লাগছিল, বলার মতো নয়। গ্রামের স্নিগ্ধ বাতাসে শ্বাস নিতে শান্তি লাগছে। চলে এলাম আমরা গন্তব্যে। এখানে এসে প্রপার বিয়েবাড়ি মনে হচ্ছে। বিশাল বড় মাটির উঠোনে প্যান্ডেল করা হচ্ছে। তার পাশেই কাটাকুটি করা হচ্ছে, মশলা রেডি করা হচ্ছে। তাছু আমি হাত ধরাধরি করে ওই দিকে গেলাম, প্যান্ডেলের মাঝ দিয়েই। দেখলাম ওখানে একটি ছেলে খুব চেঁচামেচি করছে। এই মামা, ফুল ওই দিকে কেন দিচ্ছেন? ডান পাশে গাঁদা ফুল দিবেন, আপনারা গোলাপ দিচ্ছেন। গোলাপ হবে মাঝে। তাছুর দিকে তাকাতেই তাছু বলল, এটা হচ্ছে যার বিয়ে, তার বড় ভাই, এমনি ভালো, তবে বদমেজাজি। আমি আবার তাকালাম, ঘামে ভিজে আছে, গায়ে পড়ে থাকা কালো গেঞ্জিটা। গিয়ে বসলাম মামানির পাশে। সাথে সাথে আপ্যায়ন শুরু হলো আমাদের। শরবত ও বিভিন্ন ফল দেয়া হলো সামনে। চোখটা কেন জানি বারবার সেই প্যান্ডেলের দিকেই যাচ্ছে আমার। শরবতটা একটু খেয়ে রেখে দিলাম। ওয়াশরুমে যাব আমি। তাছুকে নিয়ে উঠে চলে গেলাম। অনেকটা সময় পর এসে দেখি, চেয়ারটাতে সেই ছেলেটা। হাতে আমারই আধ খাওয়া শরবতের গ্লাসে শেষ চুমুক দিল।
চুপচাপ গিয়ে দাঁড়ালাম মামানির পাশে। মামানির সাথে ছেলেটি কথা বলছিল হেসে হেসে। বেশ দারুণ হাসিটা। হঠাৎ দূর থেকে সেই মহিলার চেঁচানোর শব্দ কানে আসে, অর্ণব, তোর কি কাণ্ডজ্ঞান নেই? তোর বোনকে নিয়ে যাবি পার্লারে, দেরি হচ্ছে, এখনো বসে আছিস? ধমক খেয়ে তাকায় সে আমার দিকে। আমি মিটমিট করে হাসি একটু। তখন জানলাম ছেলেটির নাম অর্ণব। মায়ের ধমক খেয়ে স্থান ত্যাগ করে অর্ণব। মহিলাটি এগিয়ে এসে তাছুকে ধমক দিয়ে বলেন, তাছনু, তোরা যাবি না পার্লার? তাছু আমার দিকে তাকায়। আমি নরম স্বরে বলি, না রে, সিম্পল সাজ সুন্দর, আমি যাব না। মামানি বা তাছু জোর করল না আমাকে। তাছু চলে যায় অর্ণবের পেছনে। দূরে যেতেই দেখলাম দুজনের কি হাসি। কেন জানি না, ভালো লাগলো না এটা। মামানির পাশে গিয়ে আবার বসে পড়লাম। সারাটা দিন আমার এমনই বড়দের সাথে কাটল। আসর নেমেছে, মেহমান বাড়ছে। দেখলাম তাছু চলে এসেছে। মেয়েটা হন্তদন্ত হয়ে ছুটে এলো আমার কাছে। সুর, তুই শাড়ি আনিসনি? পরলি না কেন? মনটা ছোট করলাম আমি, ঠোঁট উল্টে বললাম, জানিস তো, শাড়ি পরতে পারি না। তাছু আমার হাত ধরে বলল, চল, আমি পরিয়ে দেব। আমার হাত ধরে হাঁটছে তাছু। মামানির কাছে গিয়ে জানতে পারি আমার কাপড়ের ব্যাগ ওই বাড়িতেই রয়ে গিয়েছে। ভাগ্যক্রমে মামানির বোনও যাচ্ছিলেন। ওনার সাথেই আমরা গেলাম। আগের মতোই জমির রাস্তা, এখন এর দৃশ্যটা আলাদা। এখন সন্ধ্যা নামছে আকাশে। উনি যেতে যেতে প্রশ্ন করলেন আমাকে অনেক, যেমন কি করি, কোথায় থাকি, বাসায় কে কে আছে, ভাই বোন কতজন, এগুলো বলতে বলতে চলে এলাম বাড়ির সামনে। ওনার ঠিক পেছনে দাঁড়িয়ে আছি আমি। দরজায় হালকা ঠক ঠক শব্দ করে ডাকলেন, অর্ণব, দরজা খোল। বেশ কয়েকবার ডাকার পর দরজাটা খুলে যায়। যা দেখলাম আমি প্রস্তুত ছিলাম না এর জন্য। চোখজোড়া নামিয়ে চিৎকার দিয়ে পেছনে ফিরলাম আমি। তাছু পাশে থাকায় দেখেনি কিছু। মায়ের সামনে এত বড় দামড়া ছেলে এমন করে শার্ট প্যান্টে আসে? মহিলাটির এতে কিছুই যায় আসে না। ভেতরে চলে গেলেন। তাছু আগাতে নিলে তাকিয়ে দেখি ছেলেটি দরজার আড়ালে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। একটু রুষ্ট নাটকীয় স্বরে বলল, মিস, আপনারা পরে আসুন। আমার কেন জানি রাগ হলো। বললাম, তাড়াতাড়ি করুন প্লিজ, এখানে দুটো রুম, আমাদের জন্য একটা ছেড়ে দিন। পেছনে থেকে তার বন্ধুরা ডাকছে, বুঝলাম ভেতরে ছেলে আছে আরো। সে দরজার আড়াল থেকে আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। মিস, জানেন না, এটা এখন আমাদের পার্সোনাল পার্লার। মেয়েদের পার্লারে যেমন ছেলে ঢোকা নিষেধ, তেমন এখানেও আপাতত 30 মিনিট মেয়ে ঢোকা নিষেধ। এত কিছু জানেন, এটা নিশ্চয়ই জানেন যে লেডিস পার্লারে মেয়েরা এমন করে কাউকে সিডিউস করে না। মিস, সিডিউস হচ্ছেন? কথা আসলো গলায় তবুও আটকে গেল। বললাম না আমি। সে দরজা লক করে বেশ কিছুটা সময় নিয়ে বন্ধুরা মিলে বের হয়ে আসে। আসার সময় অর্ণব অনেকটা গা ঘেঁষে গেল আমার, তবে ছুতে পারল না। ভেতরে আমরা সেই আগের রুমটাতে গেলাম। আমার ব্যাগটা বিছানার একটা কোণায় তুলে রাখা। তাছু কাপড়গুলো বের কর, ব্লাউজ, পেটিকোট দিয়ে বলল, সুর, তুই গিয়ে মুখ হাত ধুয়ে আয় বোন। তাছুর মুখে একটু বিরক্তি হওয়ার কথায় তার কাজিনের বিয়ে অনুষ্ঠান শুরু হবে আর আমি ওকে আটকে রেখেছি। কিছু সময় নিয়ে বেরিয়ে আসলাম আমি ওয়াশরুম থেকে। দেখলাম সে কাপড় ও মেকআপ নিয়ে বসে আছে। এগিয়ে যেতেই একগাদা মেকআপের প্রলেপ আমার মুখে দিতে উদ্বিগ্ন হয়। তবে এত সাজগোজ কখনোই করতে দেওয়া হয়নি আমাকে, আর আমার অভ্যেসও নেই, তাই তার কথা মানলাম না। সাজলাম নিজের মতো করেই, একটু ফেস পাউডারের ওপর হালকা রঙের আইশ্যাডো। লিপস্টিকটা ছিল বেবি পিঙ্ক। তাছুকে বললাম এবার শাড়িটা পরিয়ে দিতে। তাছু এসে শাড়ি দুটো পেচ দিতেই দরজায় কেউ নক করে। তাছু জিজ্ঞেস করে, কে? পরিচিত কিন্তু অপরিচিত একটা কণ্ঠ। কিছু সময় আগেও তর্ক করলাম সেই ছেলেটা। তাছনু, দরজা খোলো, আমার প্রয়োজনীয় পদক্ষেপ রয়ে গিয়েছে। ইসস।
মাত্রই তো শাড়িটা গায়ে জড়ালাম। আঁচল বিছানার এক কোণায়, আমি রুমের এক কোণায়। তাছু চেঁচিয়ে বলে, একটু পর নিলে হয় না? না, এখন লাগবে আপু, খোলো দরজাটা। মেয়েটি আমাকে শাড়ির খোলা আঁচল দিয়ে পেঁচিয়ে দিল। এই যেন মিশরের মমি বানাচ্ছে। ভেবলার মতো চেয়ে রইলাম, বুকের দিকটায় হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি। সে রুমে প্রবেশ করল। আমাদের চোখাচোখি হয় আবার। সেদিন তার ঠোঁটে একটু হাসি দেখেছিলাম আমি। বুঝেছিলাম হাসিটা আমাকে এমন বিব্রত দেখেই। জানি না কি এমন প্রয়োজন ছিল তার। গায়ে পারফিউম মেখে বেরিয়ে যায়। তাছু দরজা লক করে আবার আমার কাছে আসে। শাড়ির কুচি তুলছিলাম দুজন, দরজার বাইরে আবারও পরিচিত স্বর। তাছনু আপু, একটু দরজাটা খুলবে? আর একটা জিনিস মনে পড়েছে। ওটা বেশ ইম্পর্ট্যান্ট। তাছুক চ করে আঁচল দেয়, আমার বুকে দরজা খুলে দেয়। ঠোঁটজোড়া গোল করে শীষ বাজাতে বাজাতে প্রবেশ করে হাতে কয়েকটা কাঠগোলাপ। অর্ণবের দিকে আর চোখ গেল না, ফুলগুলো দারুণ ছিল। সে এসে মানিব্যাগ তুলে পকেটে নেয়। একটা ঘড়ি হাতে দেয়। আয়নায় আমার দিকে তাকাচ্ছে বারবার। চুপ করে দাঁড়িয়ে আছি আমি একটি কোণায়। সে কক্ষ থেকে বের হয়ে যায় আবার। তাছু আমাকে আমার শাড়ি পরাতে থাকে। দরজায় আবারও খটখট শব্দ হয়। আমার হাসি পেল খুব। তাছু ধমক দিয়ে কান্নারত স্বরে, ভাইয়া আবার কি? অর্ণব গলা খাকারি দিয়ে ভেতরে উকি দেয়। সামান্য হাসি লেপ্টে আছে ওই ঠোঁটে। গালে খোঁচা খোঁচা দাড়ি, এক গালে টোল, থুতনির নিচেও টোল। হাসিটা সুন্দর লাগলো আমার। সে হাতের কাঠগোলাপগুলো দরজার সাথেই সোফায় রেখে বলল, তাছনু, অরিনের জন্য ফুলগুলো নিয়েছিলাম। তবে বেশি হয়েছে। ওনার তো শাড়ির সাথে ভালো লাগবে, পরিয়ে দিও। বলেই দরজা বন্ধ করে দেয় আবার। তাছনু সত্যি ফুলগুলো আমার কানে গুজে দিল। আমার চুলগুলো অত লম্বা নয়, এই তো কোমর পর্যন্ত খোলা চুল। আকাশি রঙের শাড়ি। রেডি হয়ে বের হতে হতে অনেক সময় হলো। সন্ধ্যা হয়ে এলো। এই বাড়িটা প্রায় ফাঁকা, আমাদের জন্য অপেক্ষা করছেন মামাটা। ওনার সাথেই গেলাম বিয়েবাড়িতে। ঝাঁকঝমক পরিবেশ, রাত হওয়াতে আরো সুন্দর লাগছে। স্টেজে বসে আছে বউ, ফটোশ্যুট করছে। আমি গিয়ে গিয়ে একদম সামনে বসলাম তাছুর সাথে। পাশে 2-3টে ছেলে, মামা, তার 2 বন্ধু। স্টেজে গান আপাতত কোনো কারণে বন্ধ। তাছু বাকিরা কথা বলছে, আমি কাউকেই তেমন চিনি না। আর না, প্রথম দেখায় বেশি কথা বলতে পারি না, তাই চুপ করেছিলাম। কথায় কথায় তাছুর মামা আমাকে জিজ্ঞেস করে, সৌরভী, রিলেশন করো? চোখের পলক পরপর কয়েকবার ঝাপটে উত্তর দেওয়ার আগেই বলল তাছু, মামা তুমি কি যে বলো? সুর প্রেম করবে? ওর ডিপজলের মতো 6-7টা ভাই, রিনা খানের মতো 4-5টা বোন। এদের জন্য কখনো আমাদের বাসায় আসতে পারে না। তুমি জানলে অবাক হবে, ওর বাসার বাইরে এটা প্রথম রাত ফুবুকে ছাড়া। পাশের ছেলেটি বলল, রায়ান, মেয়েটা চুপচাপ দেখে বুঝিস না, ইন্ট্রোভার্ট। কথাই বলতে পারে না। প্রেম? আমি তখন বললাম আস্তে করে, না, তেমন নয়। আমি প্রথমেই সবার সাথে মিশতে পারি না। কখনো এত লোকের ভিড়ে যায়নি তো তাই। কথা বাদ, রায়ান চল একটা গান বল। রায়ান মামার দিকে চোখ যায় আমার। মানুষটা সারাদিন আমাদের পেছনে অনেক ঘুরেছে, ভালো লেগেছিল। বয়সও আমাদের মতোই হবে, বড়জোর 2-3 বছর বড় হবে। তিনি খুবই সুন্দর একটা গানের সুর তুললেন। টুয়াটি হে सीन में जब जब सांसें भटा हूं तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरता हूं हवा के जैसे चलती है तू मैं रेड जैसे उड़ता हूं कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करता हूं। আমি চেয়ে রইলাম, সে কিশোর ছিল। ওনার ব্যবহারের মতো কণ্ঠ মোলায়েম, সুন্দর। সবাই হাততালি দিলাম, ওনার গানের প্রশংসা করলাম। বসেই ছিলাম চুপ করে। কোথা থেকে হুট করে একটা বাতাসের মতো অর্ণব চোখের সামনে চলে এসে 2টো তর্জনী আঙুল ক্রস করে দেখিয়ে চোখের সামনে বলল, হলো তো ইকুইল ইকুইল। হতভম্ব আমি থ মেরে চেয়ে আছি।
এখনো ওই ঠোঁটজোড়ায় হাসি, ভ্রু নাচিয়ে আমার দিকে চোখ মারে। ব্রহ্ম থেকে বের হতেই তাছু জিজ্ঞেস করল, কি রে, অর্ণব ভাইয়া কি তোকে আগে কিছু বলেছে? না মানে, প্রেমের বিষয়? তখন বোধগম্য হলো না কেন এটা বলল সে আমাকে। অর্ণবের মুখ পানে চাইলাম আমি। আমাকে এটা বলে ছেলেটা নিজের বোনের কাছে চলে যায়। ফুলে সাজানো স্টেজটায় বসে আছে সুন্দরী বউ সাজে মেয়েটি। পেছনে বড় করে লেখা, অরিনের হলুদ সন্ধ্যা। বুঝলাম, এই মেয়েটির জন্যই ফুল এনে বেশি হয়েছিল। মৃদু হাসি নিজ থেকেই আসলো, আমার হাতটা আপনি কাঠগোলাপ বুলোতে গিয়ে থামে। অরিন মেয়েটার দিকে তাকিয়ে খেয়াল করলাম, কাঠগোলাপ মেয়েটি দেয়নি। এমনকি পুরো বিয়েবাড়িতে আমার একাই ফুল। চোখগুলো ফিরিয়ে খুঁজতে লাগলাম কাউকে যে হয়তো কাঠগোলাপ পড়েছে। কিন্তু না, এই ফুল শুধুই আমার টানে। বিষয়গুলো আমার মনটাকে কেমন উৎফুল্ল করছে। হালকা সাজে নিজেকে স্পেশাল লাগছে। অনেকটা সময় পর গল্প করছিলাম আমরা, তাছুকে দেখলাম হাঁফাচ্ছে, আমাকে হয়তো কিছু বলতে চায়। স্টেজে এখন নাচ হচ্ছে, আমরা দেখছি। তাছু, মাঝে আমি আর রায়ান মামা দুজন দুই পাশে। তাছু প্রশ্ন করে আমাকে, সুর? হুম। তুই কাউকে পছন্দ করিস? মনের মধ্যে দ্বিধা হলো, উত্তর নেই আমার কাছে। উত্তর করলাম না। শীতের রাতের গা হিমশিম করা বাতাস লাগছে গায়ে। শাড়িতে শীতটা বেশি লাগছে। তাছু উত্তর না পেয়ে বলল, রায়ান মামাকে কেমন লাগে? ভেতরে অপ্রস্তুত হলাম আমি। মামা? মামা তো মামা, উনি ভালো, ব্যবহার ভালো। ভালোই লাগে। প্রেম করবি? পাগল তুই? আমার চাচাতো ভাইদের কখনো ভাই ছাড়া অন্য কিছু কল্পনা করিনি আমি। আর সে সম্পর্কে মামা হয়। তাতে কি? আপন তো নয়। সে আমার আপন, তোর না। সম্পর্ক হালাল। আজাইরে কথা বলবি না তাছু। আমার কাছে মামা মানে মামাই। কথাটা সম্পূর্ণ করতে পারলাম না, পেছনে থেকে কারো শক্ত হাতে মাথায় পড়ল আমার ও তাছুর থাপ্পড়, আসতেই ছিল। তবুও হঠাৎ হওয়াতে সামান্য ব্যথা পেলাম। চোখ তুলে দেখলাম, রাগে চেঁচামেচি করছে অর্ণব। রাত 9টা পেরিয়ে জামাই বাড়ি যাবে না? নাকি এখানেই অনুষ্ঠান শেষ করবে? রাগে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে বলার জন্য উদ্বিগ্ন হতেই তাছু হাত ধরে বসিয়ে দেয় টেনে। সুর, অর্ণব ভাইয়া রাগী খুব। বাদ দে, রেগে আছে। আর হয়তো বুঝতে পারেনি এটা আমরা। তোর কথা শুনলে মনে হয়, কি জানি সেই ছেলেকে? কি? আসলে ছেলে ভালো, শুধু রাতে একটু খায়। রায়ান মামা সহ বাকিরা সবাই হো হো করে হেসে দেয়। আমিও হাসলাম, কারো বিয়েতে এসে ঝামেলা করাটা ভালো দেখায় না। চোখটা ওই দিকে যেতেই দেখলাম, অন্য এক যুবকই যেন। অর্ণবের চোখগুলোতে রাগ খুব। আমার দিকেই চেয়ে আছে। হাসি মুখটা বন্ধ হয়ে গেল আমার। সে অন্যদিকে ফিরে সাউন্ড সিস্টেমের একটি তার ধরে টান দিয়ে ছুটিয়ে দেয়। গান নিজ থেকে বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলে, 20 মিনিটের মধ্যে যদি সবাই বের না হয়েছ, অনুষ্ঠান নষ্ট হবে বলে দিলাম। এখানে কি আড্ডা দেওয়ার সময় এটা? এত কিসের আলাপ? কথাগুলো গায়ে বিঁধল। কথায় আছে, আমি বলবো যার লাগবে তাকেই উদ্দেশ্য করেছি। সে বলল সবাইকে, তবুও আমার গায়ে লাগলো সূচের মতো। গাল বাকিয়ে উঠে দাঁড়ালাম। তরতরিয়ে চলে গেলাম একটা রুমের ভেতরে। ধপ করে বসে পড়লাম বিছানায়। তাছু আর রায়ান মামা এসে বুঝায় আমাকে হাজার খানিক কথা। সৌরভী, অর্ণব একটু রাগী, কিছু পছন্দ না হলে এমন করে। যখন রেগে যায়, মাথায় থাকে না কি করবে না করবে। তুমি রাগ করো না। রায়ান মামার কথায় বুঝলাম, অর্ণব ছেলেটা রাগী, বদমেজাজি। তবে তখন ইকুইল কথাটা বলার কারণ খুঁজে চলেছি আমি মনে মনে। একটু জোর খাটাতেই কিছু তো একটা মাথায় আসলো। আমি তাছুকে বললাম, তাছু, যখন শাড়ি পরছিলাম আর উনি বারবার আসছিল, আমার শরীর ভালো করে ঢাকা ছিল তো? হুম। তোকে আমি মমি বানিয়ে দিয়েছিলাম আর তুই এটা বলিস? ওর কথায় সামান্য লজ্জা পেলাম আমি, কেন পেলাম জানি না। তবে অর্ণবের ইকুইল কথার মানেটা বুঝলাম খুব। তাছুকে উদ্দেশ্য করে বললাম,
ওনাকে যে মেয়ে বিয়ে করবে তাকে খুব জ্বালাবে উনি। যেমন রাগী তেমন ঝগড়াটে। মানুষকে বিব্রত করাই 100-তে 100 দেওয়া যাবে। তোর কেন এমন মনে হলো? এই সত্যি বলতো, কি চলছে তোদের মধ্যে? রায়ান মামা তাকিয়েছিলেন, কথাগুলো শুনছেন আমাদের। আমি বললাম তাছুকে, বুঝবি না তুই, পিচ্ছি মেয়ে। শুধু মিলিয়ে নিস। উনি আর ওনার বউ হবে ইঁদুর বিড়ালের মতো। ইঁদুর পালাবে আর বিড়াল পিছু নেবে। তাহলে এটাও বল, কে ইঁদুর আর কে বিড়াল? উনি বিড়াল, আর ওনার বউ ইঁদুর। বেচারি বউটার জন্য মায়া হয়। কক্ষে হাসির রোল পড়ল। সে অন্য অনুভূতি। জীবনের প্রথম নিজেকে স্বাধীন পেলাম আমি। সাথে নতুন একজন বন্ধু, রায়ান মামা, মিষ্টি লোকটা অনেক। এমন সময় বাইরে থেকে অর্ণবের আম্মুর ডাক আসলো। সবাইকে বের হতে বলা হচ্ছে। উঠে আমরাও বের হয়ে আসলাম। সেই ধূসর চোখে চোখ পড়ল, রাগটা বোধহয় কমেছে অর্ণবের। চারপাশ অন্ধকার, গ্রামের পরিবেশ তবুও আজ কেমন রমরমা লাগছে। চারপাশে আলো, গান, মানুষের হই হুল্লোড়। এসব দেখে তেমন অভ্যস্ত আমি নই। মাঝে মধ্যে দুই একটা কাজিনের বিয়ে হলে সেই ভাইয়া বা আম্মু আব্বুর সাথে যেতে হতো। সে এক কপাল ছিল বটে আমার। মায়া দিত সবাই, তবে এত যে বন্দি করে রেখেছিল। তবুও কখনো আফসোস হয়নি আমার। কিন্তু আজ এত স্বাধীনতা আমাকে উচ্ছন্ডি করে তুলতে চাইছে। অর্ণবের আম্মুর ডাকে বের হয়ে আসলাম আমরা। স্টেজের উপর কতগুলো ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। টেবিলের ওপর ফুলের কতগুলো ঢালা। তাছু ওই দিকে যায়, আমাকে শুধু ইশারায় ডাকছে। কাউকে চিনি না, তাই ঠায় দাঁড়িয়ে আছি আমি। চোখ ঘুরিয়ে দেখে নিলাম মন দিয়ে। না, সেই অর্ণব বেড়ালটা নেই। হঠাৎ কারো ডাকে পাশ ফিরে তাকাই আমি, রায়ান মামা কাছে এসে বলছেন, সৌরভী স্টেজে যাচ্ছ না কেন? ওখানে দেখো তত্ত্বের ঢালা নাও একটা। মামার দিকে কিছু সময় চেয়ে থেকে বললাম, সমস্যা নেই মামা, আমার অভ্যাস নেই। দেখা যাবে এগুলো তুলতে গিয়ে আমি সহ পড়ব। রায়ান মামা শুনলেন কই আমার কথা। আমার মামানিকে ডেকে দিয়ে আমাকে জোরপূর্বক স্টেজে উঠিয়ে দিলেন তিনি। ভিড় ছিল খুব। গ্রাম অঞ্চলের বিয়ে, মানুষজনের আনন্দগুলো অন্যরকম। তাছু সবাইকে ঢেলে তুলে এসে আমার সাথে পেছনে দাঁড়ায়। মেয়েটা আমার কাজিন নয়, সে আমার বেস্ট ফ্রেন্ড, একা হতে দেয় না। আশেপাশে তাকিয়ে দেখে নিলাম এখন একটু ভালো লাগছে। কত মেয়ে স্টেজে। পরনের আকাশি রঙের শাড়ির আঁচলটা পেছনে দিয়ে দুলছে আমার। ছোট্ট ছোট্ট চুলগুলো পিঠ ঢেকে আছে। শীতে শরীর কাটা কাটা দিচ্ছে। এমন সময় পেছনে থেকে হঠাৎ একটা পিঠের ধাক্কা অনুভব করি আমি। চোখগুলো বিরক্তিতে কুঁচকে বন্ধ হয়ে আসে আমার। কারো শক্ত বুকের সাথে ধাক্কাটা খেলাম, এটা কিন্তু বুঝতে সময় নিলাম না। পাশ ফিরে তাকাতেই পরিচিত বিড়ালটার মুখ দেখলাম। কেমন ভেবলার মতো চেয়ে হাসছে। ইচ্ছে হলো ধমকে দিতে, কিন্তু এটা অন্যের বাড়ি যে। একটু সাইড দিলাম তাকে আমি। কানের কাছে হিস হিস করে সে গান গাইছে, যেটা অন্য কেউ শুনতে না পেলেও আমার কানে স্পষ্ট। ও मैडम तेरी चाल, तेरे सिल्की सिल्की बाल, अब मैं इससे ज्यादा क्या कहूं। হয় মেন নেশে মেটালি হো গয়া। ওই কি করিয়ে। যত দূরে সরে যাচ্ছি ততই লোকটা কাছে আসার পায়তারা করে চলেছে। মনের অভ্যন্তরে কেমন কিঞ্চিত শব্দ ধুক ধুক করছে। অপরিচিত কোনো পুরুষের শরীরের সাথে যে স্পর্শ লাগছে আমার। বেয়াদব বলে তাছুর হাত আমি শক্ত করে ধরে আমার পেছনে এনে দাঁড় করিয়ে দিলাম। ওই মুহূর্তে মনে হয়েছি একটা অসভ্য ও অভদ্র বখাটে ছেলে এটা। চোখটা ফিরিয়ে পেছনে একটু তাকাতেই দেখলাম অর্ণব নেই। কয়েকজন মিলে একটা ভারী ডালা তুলে দিল আমার হাতে। স্টেজ থেকে নেমে সবাই রওনা হলাম অন্ধকার কাঁচা পথে। সব সময়ের মতো রায়ান মামা ও তার কয়েকজন বন্ধু পেছনে। ফোনের লাইটটা ধরে রেখেছেন আমার সামনে, যেন হাঁটতে সমস্যা না হয়। শীতের রাতে ঠান্ডা বাতাস, শাড়িতে সবগুলো মেয়ে। কাউকে দেখলাম স্বামীর সাথে তাল মিলিয়ে হাঁটছে, তো কেউ অন্যজনের সাথে। চোখ বুলিয়ে চারপাশ দেখে দেখে হাঁটছি আমি। কাঁচা মাটির রাস্তার ও একটা মিষ্টি গন্ধ আছে। ঠান্ডা বাতাসের গন্ধটা নাকে লাগছে। ইচ্ছে হচ্ছে থেমে যাক এখানেই জীবন।
অনেকটা রাস্তায় হেঁটে আসলাম আমরা। একটু পা থামে সবার উঁচু রাস্তার সামনে, পুকুরের চারপাশে উঁচু করে মাটি তোলা। উফেত্রাতে এমন রাস্তা দিয়ে যাওয়ার কি মানে? উপরে উঠে রায়ান মামা তাছুর দিকে হাত বাড়িয়ে বলে, তাছনু আসো, আমার হাত ধরে। তাছু ওনার হাতটা ধরে উপরে উঠে যায়। আমার চোখ ওনার দিকে যেতেই একই সাথে দুটো হাত আমার চোখের সামনে এসে পড়ে। অন্ধকারে আবছা আলোতে আমি দুজনকেই দেখলাম। একজন যে সাহায্য করতে হাত বাড়িয়ে রেখেছে হাসি মুখে, আর অপরজন একটু গোমরা মুখে। অর্ণব রায়ান মামাকে বলল শীতল স্বরে, রায়ান তোকে আম্মু ডাকে দৌড়তে, বাকিদের আমি আনছি। রায়ান মামা আমার দিকে তাকালেন, চোখের ইশারায় আস্থা দিয়ে পেছনে ঘুরে চলে যান। আমি তাকিয়েছিলাম অর্ণবের মুখের দিকে। ছেলেটা সব সময় ঘেমেই থাকে। হালকা আলোতে কপালের ঘামগুলো চিকচিক করছে। শীতের দিন এত ঘেমে থাকার কারণটা বুঝলাম না। সে হাত বাড়িয়ে রেখেছে আমার দিকে। এমন করেই দুজনের কয়েক মুহূর্ত কেটে গেল জানা নেই। তাছুর কথায় খেয়াল ফেরে আমাদের। আপনারা কি আই কন্ট্যাক্ট পরে করবেন? খিদে পেয়েছে খুব। ওর কথায় দুজনই হকচকিয়ে কেসে দিলাম আমরা। বাড়ানো হাতে ঢালাটা ধরিয়ে দিয়ে নিজেই একা একা শাড়ি ধরে উঠে গেলাম উপরে। যদিও আমার এগুলো করে অভ্যাস নেই, তবুও লজ্জা হচ্ছিল খুব। অর্ণব তাছুকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তাছনু তোমার কাজিন কোনো হুড় পড়ি না যে আমরা তুলে নেব। আগাও তুমি, আমি একটু পরিচিত হব ওনার সাথে। মেয়েটা বড্ড পাজি, আমার কথা না শুনেই চলে গেল কেমন। আমি অর্ণবের দিকে একটু চোখ উল্টে আর চোখে তাকিয়ে হাত বাড়াই ঢালাটা নেয়ার জন্য। তবে পেলাম না, ছো মেরে দূরে নিয়ে যায় সে, ওটা আমার চোখের সামনে থেকে আড়াল করে। ঠোঁটে সামান্য হাসি তার। নিজের অজান্তেই কিঞ্চিত লজ্জা পেলাম আমি। ঢালাটা তার হাতে দিয়েই হাঁটতে থাকি, সামনের দিকে পায়ের গতি বাড়িয়ে দিয়েছি। একটু সামনে আগাতেই অনুভব করি আমার শাড়ির আঁচলের হালকা টান পড়ছে। বুকের ভেতমও কেমন মোচড় দিল। চোখ দুটো বন্ধ করে বললাম, ছাড়ুন প্লিজ। ধীর পায়ে সে আমার কাছে আসে, আঁচল ছেড়ে বলে, ভয় পাচ্ছেন কেন? আমি মজা করি, তবে বাজে ছেলে নই। আপনার সম্পর্কে জানতে চাই। একটু কথা বলা যায় কি? বলুন। ফিক করে হেসে দেয় সে। দুজনের পায়ের তাল মিলে একসাথে। শীত, লজ্জা, অস্থিরতায় কাঁপছে আমার শরীর। এই শীতের মধ্যেও বারবার গলায় খরা পড়ছে কোনো মরুভূমির মতো। শীতল ছিল তার দৃষ্টি। কিছুক্ষণ আগের লোকটা হারিয়ে গেল কোনো এক অজানায়। নরম স্বরে প্রশ্ন করে আমাকে, নাম কি আপনার? সৌরভী। একটু হাসার শব্দ পেলাম তার, আবার কণ্ঠ আসলো কানে। সুর। এত রাতে শাড়ি শীতের মধ্যে কাঁপছেন, প্রয়োজন ছিল না। আমাকে সুর শুধু তাছু বলে। ঠিক আছে, তাছনুকে বলে দেব এখন থেকে সৌরভী বলবে। অর্ণবের চোখে দিকে তাকালাম আমি, চোখে দুষ্টুমি। আপনি প্রেম করেন সুর? কাউকে পছন্দ বা ভালোবাসা? আমি একটু ইতস্তত বোধ করি। একটা ছেলে এমন প্রশ্ন করলে কে বা ঠিক থাকে? উত্তরটা তবুও সত্যি দিয়েছি। পরিবারের থেকে আদর পেলেও স্বাধীনতা পাইনি। আমার পরিবারের বাহিরে রায়ান মামা আর আপনার সাথেই এত কথা হলো। প্রেম করার সুযোগ হয়নি। আর ভালোবাসার মতো কাউকে পাইনি। উমম, আপনাকে সুন্দর লাগছে খুব। মাথায় কাঠ গোলাপটা আপনাকে মানিয়েছে। আমার জন্য আনা হয়েছে, মানাবে তাই তো স্বাভাবিক। ট্যালেন্ট আছে আপনার। তাহলে নিশ্চয়ই এটাও বুঝেছেন আপনাকে রায়ান পছন্দ করে। তাছু বলেছিল। কি বললেন? মামা তো মামাই, আপন তো নয়। ঠিক আপন নয়, কিন্তু আমি যখন ডেকেছি তখন তো আপন ভেবেই ডেকেছি। আমার কাছে সম্পর্ক টাকা দিয়েই তৈরি হয়। যাকে আমি ডাকি মন থেকে ডাকি। সে মামা মামাই আর কিছু নয়, কখনো নয়। তার কথার প্রেক্ষিতে এটাই বলে চুপ হয়ে হাঁটছি আমি। পুকুর পাড়ের শেষ প্রান্তে এসে ঢালু থেকে নামার সময় আমরা থেমে যাই। আমি নামতে নিলে পিছু দিকে সে আমাকে মায়ের সাথে বলে, সুর, আমি আপনার কি হই? আমাকে কি বলে ডাকবেন? শীতল একটা বাতাস বয়ে যায় পুরো শরীরে। আমি তার কথায় তেমন গুরুত্ব দিলাম না। আস্তে করে বসে নামলাম।
অর্ণবের দিকে তাকতেই দেখতে পেলাম ওনার হাসি মুখটা। হয়তো কোনো সম্বোধন না পেয়ে খুশি হয়েছে। আমার পেছনে লাফিয়ে নামে সে। তাড়াতাড়ি আমাকে ডাকার জন্য কিছু পাবেন আল্লাহর কাছে এত 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 দোয়া করি। দুজন চুপ নির্জন রাতে নিস্তব্ধতা ছেয়ে গিয়েছে। সামনে বা পেছনে কেউ নেই। ঝিঝি পোকার ডাকগুলো কানে বাজছে। ভয়গুলো মনের ভেতর ঝেঁকে ধরে আছে। দেখলাম অর্ণবের হাতগুলো কাঁপছে কেমন। শীত লাগছে আপনার? প্রশ্নটা করলাম আমি হাজারো দ্বিধা মনের মধ্যে রেখে। সে হেসে বলল, সারাদিন কাজে ব্যস্ত ছিলাম। আমি একমাত্র ছেলে, আমার একমাত্র বড় বোনের বিয়ে। শীত লাগছে না, ক্লান্ত ছিলাম। জানি না কেমন করে এক অচেনা থমকানো হাওয়া আমার ক্লান্তি মুছে দিল। তাছু আর রায়ান মামা দূরেই দাঁড়িয়ে ছিল আমাদের জন্য। তাছুর কাছে গিয়ে ওর হাত ধরে বললাম, মেয়ে তুই আমাকে ছেড়ে আসলি কেন? রায়ান মামা নিজের ঠোঁট কামড়াচ্ছে দেখেও গুরুত্ব দিলাম না তেমন। অর্ণব আমাদের রেখেই চলে গেল। ছেলেটা কেমন যেন এত সময় কথা বলার পরে কিছু বলে গেল না। তাছুর হাত ধরে আগালাম। এদিকটায় ছোট্ট করে স্টেজ করা হয়েছে। ছেলের বাড়ির লোকজন দাঁড়িয়ে আছে গেটের সামনে। খেয়াল করলাম আমার দিকে কতগুলো ছেলে তাকিয়ে আছে। আস্তে আস্তে আগাচ্ছি সামনে, দিলে ভিড় ঢেলে। তাছুর একটি হাত চেপে ধরে। হঠাৎ কেউ ফোম স্প্রে মারে ঠিক মুখে। চোখ কুঁচকে বন্ধ করে নিলাম আমি। একটি হাত মুখের উপর দিয়ে নিচু হয়ে আমার বুক নষ্ট হওয়া থেকে বাঁচালো। তবে ফোমগুলো সামান্য সময়ই ছুঁয়ে যায় আমার মুখ ও ঝোল। এখানে এগুলো দিবেন না। সে অভ্যস্ত নয়। রায়ান মামার কণ্ঠে চোখ তুলে তাকাই আমি। উনি আমাকে পিছন দিয়ে স্টেজের কাছে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দেয়। আমাদের দেশে হলুদের ফাংশনগুলো দারুণ। ঝাঁকঝমক পরিবেশ, বিয়ের দিনের চেয়ে এই দিনটা দিয়ে উত্তেজিত হয়ে থাকে সবাই। কিছু সময় পর রায়ান মামা হাতে খাবারের প্লেট এনে দেন আমাদের। প্রচণ্ড খিদে ছিল, সময় ব্যয় করলাম না, হাত ধুয়ে খাবারে হাত দিলাম। তবে এ কি? এত মোরগ পোলাও আমি তো খাই না। পোলাও খেলে পরের দিন বিছানা থেকে উঠতে পারবো না পেটের ব্যথায়। তাছু আমার বাহুতে ধাক্কা দিয়ে বলে, সুর খেয়ে নে। কি করার, পেটে খিদে প্রচুর, কিন্তু না খেয়ে কি করে হবে। ফোঁস করে শ্বাস নিয়ে আমি একটা লোকমা মুখে তুলে নিলাম। অতঃপর প্লেটটা পাশে রেখে দিলাম। রায়ান মামা প্রশ্নতুক চোখে তাকায় আমার দিকে। আমি বললাম নরম স্বরে, মামা আমি পোলাও খেতে পারি না। আম্মুর সাথে বা ভাইয়াদের সাথে গেলে ভাতের ব্যবস্থা করে দেয়। রায়ান মামা চুপ করে নিজের খাবারটা শেষ করে উঠে যান সামনে থেকে। একে একে দেখলাম বরকে সবাই হলুদ দিয়ে দেয়। আমাদের ফেরার সময় হয়। যেহেতু আমি কাছের আত্মীয় না, তাই হলুদও দেয়া লাগলো না। বরের বাসা থেকে চলে আসার সময় ভালো রাস্তা দিয়েই ফেরা হলো। তখন বুঝলাম না কেন তখন পুকুর পাড়ের অন্ধকার রাস্তা কেন নেওয়া হলো। তাছুর খালার বাসায় এসে আবারও স্টেজের সামনে বসলাম আমরা। রাতে বেশ নাচগান হলো। সময় তখন প্রায় রাত 1টা। মামা নিয়ে এসে খুব করে ধমকে আমাদেরকে ঘুমাতে বলে গিয়েছে। বিপত্তি ঘটে তখন যখন এখানে কোনো কক্ষ খালি দেখলাম না। এবার যেতে হবে অর্ণবদের বাসায়, যার জন্য অনেক দূরে হেঁটে আবার। বিরক্তিকর লাগছে পরিবেশটা। মামা আর মামানি আমাদের আবারও পাঠিয়ে দিলেন। মামা সম্ভবত রাতে রান্নার কাজের দিকটা দেখবেন। আর মামানিও। রায়ান মামা আমাদের নিয়ে আবার ও অর্ণবদের বাড়ির পথে হাঁটতে লাগলেন। তাছুকে একটি পাশে সরিয়ে আমার পাশে হাঁটছেন। পকেট থেকে এক প্যাকেট বিস্কিট আমার হাতে দিলেন তিনি। সবাই খাচ্ছি আর নিস্তব্ধতা উপভোগ করছি। রায়ান মামা বললেন, সৌরভী আজ সৌরভ ছড়াচ্ছে। আমি মাতাল হয়ে পড়ে গেলে ধরার দায়িত্ব কার? নেশা করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রায়ান মামা। ওনার কথায় পাল্টা কিছু বলার আগেই আমার হয়ে কেউ বলল। পরিচিত স্বর শুনে পেছনে তাকাই আমরা। অর্ণব এগিয়ে এসে আমার হাত থেকে বিস্কুটের প্যাকেটটা ছো মেরে নিয়ে নেয়। একসাথে সবগুলো বিস্কিট মুখে দিয়ে প্যাকেটটা ফেলে দেয়। আর কথা বলল না সে। দুইটো বন্ধু আছে সাথে, তাদের নিয়ে এগিয়ে চলে গেল। ইতিমধ্যে চলে এসেছি আমরা অর্ণবদের বাড়ির সামনে। ওই দিকটা যেমন রমরমা, এই দিকটা তেমন নীরব।
অর্ণব বাসায় ঝুলানো লোহার তালাটা খুলে দেয়। বাসায় প্রবেশ করে তার মায়ের কক্ষে যাই আমরা। একটা মেয়ে, দুটো বাচ্চা ও একটা বৃদ্ধা মহিলা ঘুমিয়ে আছে। দেখেই হতাশ হলাম খুব। নিচে অল্প জায়গা, দুজনকে ওখানেই থাকতে হবে। রায়ান মামা দরজা থেকেই চলে গিয়েছেন। তাছু রুম থেকে বের হয়ে যায়। আমি ওর পেছনে। অর্ণবের দরজার সামনে গিয়ে শব্দ করতেই দরজা খুলে যায়। কোমরে একটা টাওয়াল, গায়ে গেঞ্জি জড়ানো। তাছু বিনয়ী স্বরে বলে, ভাইয়া ওই রুমে নিচে থাকব। নিচে পাতার জন্য কাঁথা বা বেড লাগবে। অর্ণবের দিকে একটু আর চোখে তাকাই আমি। অর্ণব তাছুর সাথে কথা বলছে আমার দিকে তাকিয়ে। চোখ তুলে তাকাচ্ছি না। আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। একসময় মনে হয় ভালো ছেলে, আবার মনে হয় বখাটে সে। তাছুকে বলে, আমরা ড্রয়িং রুমে থাকবো, তোমরা দুজন আমার রুমে থাকো। কথাটা কক্ষের ভেতরে বন্ধুদের কানে যেতেই হো হো করে শব্দ করে আমাদের শুনিয়ে বলে, কে যেন এতক্ষণ বলছিল তার রুমে কারো থাকার অনুমতি নেই, সে পছন্দ করে না। দরজার কাছে সোফায় পড়ে থাকা কাপড় তুলে রুমের ভেতরে ছুঁড়ে মারে সে। হাসির শব্দ আসছে। আমাদেরকে অপেক্ষা করতে বলে সে রুমে চলে যায়। জনসমাবেশ গরম হলেও এখন বেশ ঠান্ডা লাগছে আমাদের। একটু থরথর করে কাঁপছি আমরা। শাড়ি দিয়ে গা ঢাকা দিয়ে বললাম, কত সময় লাগে? আমার বাপ ভাই এই জন্য কোথাও যেতে দেয় না। আবিদ ভাইয়া হলে এখানে আমাকে 4টা সোয়েটার পরিয়ে দিত। তোর আবিদ ভাইয়া তো একটু বেশি করে, যেন তুই ঘরের বউ। এমন বলিস না, তাছু ভাইয়া আমাকে স্নেহ করে, ছোট থেকে খেয়াল রেখে এসেছে। কথাটা শেষ করে তাছুর কথার অপেক্ষায় ছিলাম। তবে ভেতর থেকে দুটো ছেলে বেরিয়ে আসে। অর্ণব দরজা থেকে ডাক দিতেই আমরা ভেতরে গেলাম। এক মুহূর্তের জন্য বেশ অবাক হলাম আমরা দুজন। পরিপাটি করে বিছানা করে দিয়েছে, মশার জন্য মশারি টাঙানো। মুখে গম্ভীর্যের রেশ তার আমাদের বলল, লাল রঙের কম্বলটা তাছানু ব্যবহার করবে আর হলুদটা সুর আপনি। প্লিজ কেউ কারোটা ব্যবহার করবেন না। তাছু জিজ্ঞেস করল, কেন? আমরা দুজন একটাই ব্যবহার করতে পারবো ভাইয়া। অর্ণব উত্তর করে না, রিপিট করে নিজের কথা। কপালে ভাঁজ কয়েকটা পড়ে আছে, কিছু নিয়ে বিরক্ত। হয়তো আমাদের জন্য এত কিছু করতে হচ্ছে এত রাতে, তাই। অর্ণব একটা কাভার্ডের দিকে ইশারা করে বলল আমাকে, সুর ওখানে হালকা শীতের কাপড় আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমি তো আর আপনার আবিদ ভাইয়া না যে 4টা সোয়েটার পরিয়ে দেখব। আপনি বরং ওখান থেকে যতগুলো ইচ্ছে হয় একসাথে পরে নিবেন। লজ্জা পেলাম কথাটায় খুব, মানে কথাগুলো শুনেছে অর্ণব। অর্ণবের মুখের কালচে ভাবটা কমেনি, একটু রুম থেকে বেরিয়ে গেল। পরনের শাড়িটা খুলে রুমের সাথেই বারান্দা, ওখানে বাথরুম তাদের। গিয়ে মুখ হাত ধুয়ে আসলাম আমি। তাছু গিয়েছে ওয়াশরুমে। নিজেকে পরিপাটি করে নিয়েছি। ঠান্ডায় থরথর করে কাঁপছে আমার শরীর। দাঁতের সাথে দাঁতগুলো বাড়ি খাচ্ছে। এমন সময় দরজায় নক করে কেউ। দরজা খুলে দেখি অর্ণব হাতে একটা খাবারের প্লেট। সুর, এটা খেয়ে নিন, অনেক রাত হয়েছে তাই ফ্রিজে যা ছিল তাই দিলাম। খিদে পেটে প্রশ্ন করলাম না, অর্ণবের চোখের দিকে তাকালাম। এখনো বিরক্তি ভাব। আমি প্লেট হাতে নিতেই বলল, ওখানে একটা কালো হুডি আছে, আপনি চাইলে পরতে পারেন, ঘুমানোর আগে খুলে রাখবেন। মাথা দুলিয়ে হ্যাঁ বললাম শুধু আমি। দরজা লাগিয়ে দিলাম আবার। সে বলল তো হুডিটা পরতে, কিন্তু কারো জিনিস ব্যবহার করাটা আমার ভালো লাগলো না। প্লেটের ঢাকনা খুলে দেখলাম ভাত আর সামান্য মাংস তরকারি। মুখে হাসি ফুটল। খাবার খেয়ে নিলাম। তাছু দেখেও কিছু জিজ্ঞেস করল না আমায়, যেন সে জানতো আমাকে খাবার এনে দেয়া হবে। হাত ধুয়ে শুয়ে পড়তেই যাব, কানে একটা সুন্দর ও মিষ্টি স্বর ভেসে আসে। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। অসম্ভব সুন্দর সুরটা। বিছানায় উঠে কম্বল টেনে গায়ে জড়িয়ে নিলাম আমি। তাছুকে প্রশ্ন করলাম, তাছু উনি কম্বল আলাদা দিল কেন? ঘুমের ঘোরেই বলল, উনি কাউকে নিজের জিনিস দেয় না কখনো, জান প্রাণের বন্ধু হলেও দেয় না।
আজকে নিজের রুমে থাকতে দিল, এতেই আমি সাত আসমানে সুর। এবার ঘুমা। আমি জানি না কেন কম্বল আলাদা করেছে। কথা বললাম না, ভাবতে ভাবতে চোখ বুজে নিলাম। সকালে অনুষ্ঠান আছে, বিকেলে বাসায় চলে যাব। বেশ ভালোই লাগছে চলে যাব ভেবে, কারণ সবাইকে ছেড়ে কখনো থাকা হয়নি। মনটা টানছে খুব। হাতে ফোনও নেই, কি করে যে ফোন দেব সেই উপায়টাও নেই। আমি চোখ বুঝলাম, বাহির থেকে গানের গলাটা সুন্দর ভেসে আসছে। উফ, দারুণ ঘুম চলে আসার জন্য এটাই হয়তো দরকার ছিল আমার। কনকনে করতে থাকা শীতের সকাল, মানুষের সকাল সকাল উঠে কাজ করা, আর জোরে চেঁচিয়ে কথা বলা না হলে কোনোভাবেই বিয়ের গ্রামের বাড়ি মনে হয় না। এটাই যেন অন্যরকম প্রশান্তি ছড়ায় মনের ভেতর। বিশাল হলুদ কম্বলটা গায়ে জড়িয়ে ঘুমিয়েছিলাম আমি, কানে এত এত শব্দ আসে ভেসে। ছুটির দিন কখনো ভোরে ঘুম থেকে উঠে অভ্যস্ত নই, তবে বাহিরের শব্দগুলোকে অদেখা করলেও রুমের ভেতরের শব্দগুলো অদেখা করতে পারলাম না। কম্বলের নিচ থেকে মুখটা বের করে পিটপিট করে তাকাতেই দেখলাম অর্ণবের আম্মু আলমারির নিজের তাক থেকে কিছু নিচ্ছেন। মহিলাটি যতটুকু সম্ভব শব্দ কম করার প্রয়াস করে চলেছে। আর মোড়া ভেঙে শোয়া থেকে উঠে বসলাম আমি। আমাকে বসতে দেখে হাতের কাজ দ্রুত ও শব্দ করেই করতে লাগলেন তিনি। বুঝলাম এত সাবধানতা আমার জন্যই ছিল। তিনি মিষ্টি হাসি দিয়ে বললেন, ঘুম ভেঙেছে তাহলে? যাও গিয়ে মুখ হাত ধুয়ে নাস্তা করে নাও। কয়টা বাজে আন্টি? আর তাছু কোথায়? সবে 8:30। তাছু বাথরুমে আছে। কথাটা শেষ করতেই তাছু বের হয়ে আসে। এমন কনকনে শীতে মেয়েটি সকাল সকাল গোসল করেছে। কম্বলটা সরিয়ে নেমে গেলাম বিছানা থেকে। ঠান্ডা এসে গায়ে লাগার আগেই আন্টি আমার গায়ে সেই অর্ণবের দেওয়া রাতের হুডিটা পেছনে থেকে এগিয়ে দিলেন। এটা পরে নাও সৌরভী, নাস্তা খেয়ে গোসল করে নিও। অবাক লাগলো, গতকাল ওনাকে দেখলাম কত রাগী, মনে হলো ঝগড়ুটে। আজ কত কিউট লাগছে, ফোলা ফোলা গাল, মিষ্টি স্বর, মায়া হলো খুব। ইতস্তত স্বরে বললাম আমি, আন্টি এটা তো অর্ণব ভাইয়ার, আমার লাগবে না। একটি রোদে দাঁড়ালে ঠিক হয়ে যাবে। মহিলাটি একটি ফোঁস করে রাগ নিক্ষেপ করে বললেন, অর্ণবের তো কি হয়েছে? ওকে ভয় পেও না, আমার ওপর কথা নেই। অরিনের আলমিরা তালা দেওয়া না হলে ওর কাপড় দিতাম। দুই ভাই বোন এক ধাঁচের। হাসি পেল আমার, পাবেই তো। নিজের সন্তানদের নামে কত কথাই না বলল। এই পর্যায়ে সরল মনে হলো ওনাকে। হাত মুখ ধুতে চলে গেলাম। যেহেতু দিনের আলোতে তাদের বিশাল বারান্দাটা দেখলাম প্রথম। কি সুন্দর বারান্দা দিয়েই উপরের দিকে সিঁড়ি গিয়েছে, বড় লোহার গেট তালা দেওয়া। মানুষজন নেই ওখানটায়, এটা বাড়ির পেছনে সাইড। হাত মুখ ধুয়ে বের হয়ে দেখলাম বিছানা গোছালো আর 2 প্লেট খিচুড়ি রাখা। তাছুর সাথে বসেই খাবারটা শেষ করলাম। বাসা থেকে বের হয়ে দাঁড়াতেই কয়েকজন মহিলা এমন করে তাকাচ্ছে আমার দিকে যেন ভূত। তাছুর হাত ধরে ওর কানের কাছে হিসহিস করে আমি প্রশ্ন করি, তাছু এমন করে দেখার কি আছে? বাঘের গুহা থেকে বাঘের খালের হুডি জড়ানো, লোকে তো অবাক হবেই। বিরক্তির চ বলেই আমি হাঁটতে থাকি বাড়ির পেছনের দিকে। একটা ছোট নদী দেখা যায়, বাড়ি থেকে বেশ ঢালু। উপরের দিকে বাঁশের ঝুলন্ত সাঁকো। এসব আমি খুব কমই দেখা। দেখেই মনটা কেমন উচ্ছন্ডির মতো মেতে ওঠে। ভাগ্য করে রায়ান মামা ছিল ওই পারে। তাছুকে বলাতে সে চেঁচিয়ে রায়ান মামাকে বলল আমরা ও পাশে যেতে চাই। তিনি রাজি হয়ে এই পাশে আসলেন। তাছুর হাত উনি ধরে আছেন আর তাছু আমার হাত। জীবনের প্রথম এমন অদ্ভুত অনুভূতি। সামান্য কৌতূহল, ভয়, আবার ভালো লাগা কাজ করা মনে। তিনজন মাঝে আসতেই তাছু আমার হাত ছেড়ে ধরিয়ে দিল বাসে। থরথর করে ভয় কাঁপছি আমি, তাছু ধর পড়ে যাব। বোন ভালো ধর, রায়ান মামা। শেষে চেঁচানোর কারণটা হলো রায়ান মামা মজা করে বাঁশের সাঁকোটা ঝাঁকাচ্ছিল জোরে জোরে। প্রায় আমি কেঁদেই দেব, তাই থেমে দুজন জোরে জোরে হাসতে থাকে। রায়ান মামা আমাকে উদ্দেশ্য করে বললেন, মেয়ে, তোমার গ্রামে বিয়ে হলে তো তুমি 2 দিন টিকবে না। আমি গাল ফুলিয়ে অভিমানী স্বরে বললাম, আমাকে ভয় দেখিয়ে আবার খোঁটা দিচ্ছেন? এই যা, খোঁটা দেওয়ার সাধ্য কি আমার আছে?
কথা বাড়ালাম না, ওপারে আসলাম এবার। মন জোড়ানো দৃশ্য বুঝি একেই বলে। সামনে বিশাল চাষের জমি, কুয়াশা দূরে এখনো আছে হালকা। উঁচু জায়গা থেকে দৌড়ে নেমে গেলাম। রায়ান মামার সাথে আর একজন ছেলে ছিল। তাছু আমাকে বেশ খোঁচা দিয়েই বলল, দেখলি ফুপা আর আদিব ভাইয়ের জন্য কত কিছু মিস করেছিস জীবনে। ভ্রুজোড়া কুঁচকে রুষ্ট কণ্ঠে বললাম, পরিবার কখনো খারাপ চায় না তাছু, সব কিছুর একটা সময় থাকে। আমি ছোট ছিলাম এতদিন। রায়ান মামা আমার রাগ দেখে বললেন, সৌরভী, চলো ওই দিকে অনেক সুন্দর, দেখবে মিষ্টি কুমড়ো আর লাউ কি সুন্দর বিছিয়ে আছে। উৎফুল্ল হয়ে তাছু আর আমি হাত ধরে হাঁটছি। শীতের সকালের বাতাস গায়ে লাগছে। আফসোস হলো সকাল সকাল উঠতে না পারার। বেশ অনেক দূর পর্যন্ত হেঁটে আমরা আবারও বাড়ির দিকে হাঁটা ধরলাম। এই সময়টুকু রায়ান মামা আমার দিকে তাকাচ্ছিল বারবার। তাছু আর রায়ান মামার সম্পর্কটা ভালো লেগেছে, বন্ধুর মতো কত মিল দুজনের। কিছু দূর আসতেই রায়ান মামা বললেন, চলো রেস করি, আমরা দৌড়ে সবাই ওই উঁচু জায়গায় উঠব। যে হারবে সে সবাইকে ঠান্ডা খাওয়াবে। না না, দৌড়াদৌড়ি করা যাবে না, আমি পারি না এগুলো। সবার জোড়াজুড়িতে অবশেষে রাজি হলাম। একটু রোদ দেখা যাচ্ছে আকাশে। আমারও ইচ্ছে ছিল কিছুটা। মজা করলাম বেশ অনেক সময়। আমার জীবনে এই দিনগুলো অন্যতম সুন্দর। দৌড়ে জিততে তো পারলাম না আমি, উল্টো বালিতে মুখ থুবড়ে পড়লাম। ওমা বলে চেঁচাতেই এগিয়ে আসে রায়ান মামা। তাছু তাছু আমাকে ধরে দাঁড় করিয়ে দেয়। ভাগ্যিস তেমন চোট খায়নি গায়ে। তবে অর্ণবের হুডিটা বালিতে মাখামাখি হয়ে গিয়েছে কখন। বাসায় এসে নিজের কাপড়গুলো নিয়ে ওয়াশরুমের দিকে এগোতেই দেখলাম গলায় গামছা পেঁচিয়ে দাঁড়িয়ে আছে বারান্দায় অর্ণব। তার হুডিটা আমার গায়ে বালিতে মেখে অবস্থা খারাপ। আমার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। আমি নিজেই যেচে পড়ে জিজ্ঞেস করলাম, আপনি গোসল দেবেন? আমি পড়ে যাব? আড়াআড়িভাবে আমার দিকে তাকালেন তিনি। গম্ভীর স্বরে উত্তর দিলেন, তাড়াতাড়ি করবেন। আম্মু আর এক পাতিল গরম পানি বসাও আমার জন্য। আমাকে বলার পর পর নিজের মাকে এটা বলল। আমি দেরি করলাম না, তাড়াতাড়ি করে গোসল করতে চলে গেলাম। ওনার হুডিটা ভালো করে ধুয়ে দিয়েছি। বের হয়ে দেখি ওখানেই দাঁড়িয়ে আছে। হুডিটা কোথায় শুকাতে দেব জিজ্ঞেস করতে নিলেও আমাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেলেন। ওনার মা সাথে সাথে পানি নিয়ে আসেন। ওনার হাতেই হুডিটা ধরিয়ে দিয়ে রুমে চলে যাই। নিজের জন্য নেওয়া কালো চুড়িদার আর সাদা কানের দুল পরেছি। সাজ সেই আগের মতোই। চুলগুলো খোলা, কেননা ওটা ভেজা। বেলা প্রায় 11টা। বারান্দায় গিয়ে দাঁড়াতেই অর্ণব বের হয়ে আসে। পরনে লুঙ্গি, মাথায় গামছা দিয়ে রাব করে করে মুছতে মুছতে আমার দিকে তাকায় সে। দুজনের চোখ মিলতেই আমি হাসলাম ভদ্রতার খাতিরে। সে মাথা নিচু করে শরীর দিকে যেতে যেতে বলল, তাছু ছাদে যেতে চাইল, আসতে পারো। তাছু আমার হাত ধরে কোনো ক্রমে তার পিছু নেয়। ওর এত বেশি এক্সাইটমেন্টের কারণ আমি বুঝলাম না। ছাদে পা রাখার মুহূর্তটা আরও এক চমকের সাথে হলো। চারপাশে ফুলের গাছ। একটি সাইডে সে হয়তো ওয়ার্কআউট করে, তার কিছু সরঞ্জাম। তাছুকে নিয়ে ছাদের একটা কোনায় গিয়ে দাঁড়ালাম। রোদে চুলগুলো মেলে দিয়ে আকাশের দিকে চেয়ে বড় করে শ্বাস নেওয়াটা শান্তির। অর্ণবের দিকে চোখ যেতেই লক্ষ্য করি লোকটা আমার দিকে চেয়ে আছে, সেই বেহায়া চাহনি। আমাদের সামনে এসে দাঁড়িয়ে আমার দিকে হাতের গামছাটা এগিয়ে ধরে বলল, সুর এটা রশিতে ছড়িয়ে দিন। হুম। লোকটা কত অদ্ভুত আচরণ করে আমার সাথে ভাবতেই কেমন লাগে। গামছা মেলে দিয়ে চারপাশে তাকিয়ে শীতল করছি মনটা। কিছু সময় পর অর্ণব বাবার কাছে আসে আমাদের। তাছু আর আমাকে একই সাথে বলে, চকলেট খাবে? তাছু বা আমি কথা বললাম না। কে বলে কথা আমাদের উত্তর না পেয়ে এসে তাছুর দিকে দুটো চকলেট এগিয়ে দেয়। আর আমার দিকে একটা। কেন যেন ভালো লাগলো না। আমি ফোঁস করে বললাম, ওকে দুটো, আমাকে একটা কেন? সে হাত বাড়িয়ে দেয় মুষ্টিবদ্ধ করে। যদি নিতে পারেন, আমার হাতে যা আছে সব আপনার, সাথে হাতের মালিক। ওনার হাতের দিকে তাকিয়ে গলাটা শুকিয়ে গেল। শুকনো ঢোক গিলে অন্যদিকে ফিরে আছি আমি।
তাছু বারবার বলছে নিতে, তবে কে নেবে? ওনার হাতকে ধরতে যাবে? তাছু বিরক্ত হলো আমার আচরণে, তাই তো চলে গেল দূরে। আচানক আমার হাতে হেঁচকা টান পড়তেই অর্ণবের দিকে ফিরে যাই। একটি হাত শক্ত করে ধরে আছে আমার সে। প্রথম কোনো অচেনা পুরুষের ছোঁয়ায় শরীরটা শিরশির করে ওঠে। আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে অর্ণব, খুব নিকট ঘেঁষে দাঁড়িয়ে আছে। অন্য হাত দিয়ে মুষ্টিতে পুড়ে রাখা সবগুলো চকলেট আমার হাতে গুজে দিয়ে হাস্যস্বরে বলে, আমি কখনো কথার খেলাফ করি না, হাতে যা ছিল সব আপনার, সাথে হাতের মালিক ফ্রি। মনের ভেতর রঙিন প্রজাপতিগুলো কেমন বারবার উড়ে বেড়াচ্ছে। হাতটা মুচড়াচ্ছি, তবুও বেহায়া লোক ছাড়তে নারাজ। ছাদের রেলিংয়ের সাথে পিঠ থেকে যায়। নিচ থেকে মামানি শব্দ আসতে এসে ছেড়ে দিল আমার হাত, হাঁপাচ্ছি খুব। বুকের ভেতরটা এলোমেলো হয়ে আছে। সৌরভী, আবিদ কল দিয়েছে। সকাল থেকে দিচ্ছে, কথা বল। ছেলেটা পাগল হয়ে যাবে এবার। অর্ণবকে পাশ কাটিয়ে বের হতেই যাব, আবারও ছেলেটা হাত চেপে ধরে, তাছুর দিকে চেয়ে বলে, তাছনু, একটু ফোনটা এনে দাও। লেট হলেও সমস্যা নেই, আমি আছি ওনাকে কোম্পানি দেওয়ার জন্য। বেয়াদব মেয়ে চলে গেল। আর অর্ণব আবারও আমাকে নিজের দিকে ফিরিয়ে নেয়। আমি বারংবার জিভ দিয়ে ওষ্ঠ বেজাচ্ছি। সে দেখে মৃদু হেসে বলে, এত ঘাবড়াবেন না, রাতে যেহেতু কিছু করিনি এখন তো দিন। কিছু করার জন্য আমি রাতের অপেক্ষা করব। এখন একটু কথা বলি। কি বলবেন? আমাকে কিছু ডাকুন সুর, খুব জানতে ইচ্ছে হচ্ছে আপনি কি বলে ডাকবেন আমায়। আপনার সাথে আমার কিসের সম্পর্ক যে ডাকতেই হবে? আমার মনের ভেতরে সুপ্ত প্রণবিনার সুর হবেন? খানিকটা সময়ের জন্য মস্তিষ্ক শূন্য হলো আমার, চোখগুলো বন্ধ করে নিলাম লজ্জায়। গলা শুকিয়ে কাঠপানির শূন্যতায় ভুগছি। এত কিছু বুঝতে পারছে না লোকটা, কেমন হাত ধরেই আছে। কর্মকাণ্ড একদম সুবিধার নয় তার। সব কিছু উপেক্ষা করে টেনে নিজের বুকে ফেললো আমাকে, আমার কম্পনরত শরীরটা মূর্তি বনে গেল। খুব নরম করে আমাকে ডাকলো সে। সুর। হুম। কিছু না। একটু এমন করেই থাকুক। একটি হাত দিয়ে আমার মাথা নিজের বুকে চেপে ধরে রেখেছে সে। ভেতর থেকে তার হৃৎপিণ্ডের ধুকধুক শব্দগুলো পাচ্ছি। কতটা ডেসপারেট সে। আমি নড়ে উঠতেই ছেড়ে দিল আমাকে। চোখ দুটো নিচু করে রেখেছি আমি, বড় বড় শ্বাস নিচ্ছি ও তরতর করে কাঁপছি একটু। হাতগুলো এপিঠ ওপিঠ করে কচলাকচলি করছি। নিজ থেকেই সে বলতে থাকে, আমার একটু সমস্যা আছে। বলতে পারেন পারিবারিকভাবে সবাই এই সমস্যায় ভুগি। কাউকে নিজের জিনিস ধরতে দেই না। আমার দাদু, বাবা, অরিন সবাই এমন। আম্মু ছাড়া কেউ স্পর্শ করলে রাগারাগি হয়ে যায় বাসায়। আমরাও কেউ কারো জিনিস ধরি না। আমার হুডি আপনার গায়ে দেখে বাড়িতে সবাই তাকিয়েছিল এমন করে এই জন্যই। আচ্ছা, আজকে চলে যাবেন আপনারা? হুম। ফোন নেই? না। আমি তাছুর কাছে নাম্বার দিয়ে দেব। ইচ্ছে হলে কল দেবেন। কথা বললাম না। তাছু চলে এসেছে আমার দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল, ধর আবিদ ভাইয়া। অর্ণবকে পাশ কাটিয়ে একটি কোণায় চলে গেলাম আমি। ফোনটা কানে ধরতেই পরিচিত পুরুষটি অভিমানী স্বরে অভিযোগ করে উঠল, বুড়ি তুই বড় হয়ে গিয়েছিস, কালকে আজকে একটি বার কি আমার কথা মনে পড়েনি তোর? মনে করব কি করে? ভুলতেই তো পারলাম না। তাই জন্য বুঝিয়ে একটা কল দিলি না আমাকে? ফোন তো চালাতে দাও না। বিয়ে বাড়ি ব্যস্ত সমাবেশ, এখানে কি কারো কাছ থেকে ফোন নেওয়া যায়? তবে কি বুড়ির জন্য একটা ফোনের ব্যবস্থা করতে হবে মনে হয়? অর্ণবের দিকে চোখটা যায়, আমার দিকেই তাকিয়ে আছে। রোদের জন্য চোখে ব্যথা, তাকানোই মুশকিল। ওর দিকে তাকিয়েই বলে ফেললাম, হুম একটা ফোন এবার নেওয়া দরকার। বাসায় আয়, কালকেই চাচা চাচিকে বলে ফোন নেয়ার ব্যবস্থা করছি। তখন দেখব অজুহাত কোথায় থাকে। কিছুটা সময় চুপ করে তার কথাগুলো শুনলাম। আবিদ ভাইয়া আমাকে আবার ডেকে বললেন, সৌরভী আছিস? হুম বলো। বাসায় আসলে তোকে একটা কথা বলবো। এখন বলো। না, বাসায় আয় আগে।
দুজনের কথার সমাপ্তি হলো প্রায় আধা ঘন্টা সময় নিয়ে। কলটা কেটে মাথা নিচু করে চলে যেতে নিলে পেছনে থেকে অর্ণব আবার ডাকলো আমায়। তাছু ওনার দিকে তাকায়, সাথে আমি। নরম মুখটা কেমন অসহায়ের মতো চেয়েছিল। আমাদের কাছে আবার এগিয়ে আসে। আমার হাত থেকে ফোনটা নিয়ে তাছুর হাতে ধরিয়ে আবারও আমাকে আলতো করে জড়িয়ে ধরে সে। তখন এর মতোই চুপ করে আমি তার হৃদস্পন্দন শুনছি। তাছু নেমে গিয়েছে। মাথায় ক্রমাগত হাত বুলিয়ে দিচ্ছে সে আমার। আমি কাপা গলায় বলে উঠলাম, এমন করে বারবার জড়িয়ে ধরে আমাকে কেন ছোট করছেন? আপনার মনে হয় না এটা ঠিক না? জানি না সুর, আমার জন্য বেশি না একটা মাস অপেক্ষা করবেন, আপনার মনের সমস্ত ভ্রান্তি দূর করে নিয়ে আসব। আপনাকে আমার সমস্ত কিছু ব্যবহার করার অনুমতি দেব। সে আবার বলল, অপেক্ষা করবেন সুর? হুম। আমি খেয়াল করলাম হৃৎপিণ্ডের ধুকপুক বাড়ছে। একটা হাত ওনার বুকে রেখে বললাম, ছোট থেকে কখনো কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হয়নি। বেশি অপেক্ষা করাবেন না। সময় নিলাম তো 1 মাস। 1 মাস হয়ে ঠিক একদিন পর আমার দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত হয়ে নিন। কিছুটা সময় এমন করেই কেটে গেল আমাদের। আমি ফের বললাম, একদিনের দেখায় কি কেউ কাউকে এত ভালোবাসতে পারে? আমার মুখটা নিজের দিকে তুলে মৃদু হেসে বলে উঠল সে আমাকে, আমি কি একবারও বলেছি ভালোবাসি? আমি বিয়ে করে আমার কাজ করাবো। তখন যদি একটু ভালো টালো বাসি তবে দেখা যাবে। ঝটকা দিয়ে দূরে সরে আসতে চাইলাম আমি রাগ করে, গালগুলো বাঁকিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছি। ছাড়ল না, শক্ত করে জড়িয়ে ধরে বলল, বাকিদেরটা জানি না একদিনে ভালোবাসতে পারে কিনা। আমি আর আপনি তো পেরেছি, এতেই চলবে। কারোটা জানার প্রয়োজন নেই। আমি বলেছি নাকি ভালোবাসি? 1 মাস দেখব, না হলে অন্য কারো কাজ করব। ছি সুর, আপনি লোকের বাসায় কাজ করবেন? এই বুঝি আপনি পাপা মাম্মি ভাইয়ে কি পারি? ধুর। দুপুর হয়েছে, সবাই আবারও বিয়ের প্যান্ডেলে চলে এসেছি। এত কিছুর মধ্যে আমার স্থান হলো মামানির পাশে। মামানি ও অর্ণবের মা আমাকে সাথে সাথেই রেখেছে। ভদ্রমহিলাটি বেশ তর্ক করায় পারদর্শী, আবার মায়া করতে পারেন দারুণভাবে। কারো কথার চুল পরিমাণ ছাড় দেন না। খাবারের জন্য টেবিলে বসলাম সবাই। তাছু আর রায়ান মামা ছিল, সাথে কয়েকজন লোক পরিচিত। মনের ভেতর কেমন দ্বিধা কাজ করছে, কখনো এমন পরিবেশে অভ্যস্ত আমি নই। প্লেটে পোলাও পড়তে নিলে আমি কিছু বলার আগেই দূর থেকে শব্দ আসলো, ওখানে সাদা ভাত দিন। অর্ণব অন্য টেবিলে মেহমানদের খাবার সার্ভ করছিল। ওখান থেকেই ডেকে বলল কথাটা। এত লোকের সামনে আমি অপ্রস্তুত হলাম একটু। কে বলে এমন করে লজ্জা দিয়ে? লোকে কি ভাববে? আমি তো আস্তে করে মামা বা মামিকে বলতে পারতাম। রায়ান মামার দিকে একটু তাকালাম, লোকটার হাত নিজের প্লেটে, চোখ আমার দিকে। এত ভেবে কাজ নেই, খাবারে মন দিলাম আমি। খাবার শেষ করে সবাই কিছু সময়ের জন্য একটা বড়ই গাছের নিচে বসেছি। একটু পর চলে যাব। রায়ান মামা হেসে বলল, সৌরভী তুমি কিন্তু তখন হেরেছিলে। আমাদের ট্রিট কোথায়? এদিকে দোকান কোথায়? চলুন ট্রিট দেই। ট্রিট কি আমি পাবো? পেছনে থেকে অর্ণবের গভীর স্বরে ঘাড় বাঁকিয়ে তাকালাম। রায়ান মামা বলল, তোকে দেবে কেন? ভাগ। আমাদেরকে দেবে। সমস্যা নেই, সবাই চলুন। আমার কথায় অর্ণব হাসল আলতো করে। সবাই মিলে পাকা রাস্তা ধরে একটা দোকানে গেলাম। সবার জন্য যার যার পছন্দ মতো এটা ওটা কিনে দিলাম। এর মধ্যে অনেক কথাই হলো। অর্ণব চোখ মেরে সবার সামনে আমাকে লজ্জা দিতে একটু দ্বিধা করল না। পাকা রাস্তা দিয়ে দুই পাশে চাষের জমিগুলো কত সুন্দর করে বিছিয়ে আছে। দেখতে দেখতে পথ শেষ হয়ে গেল কখন বুঝতেই পারলাম না। বাড়ি এসে দেখলাম মামানি রেডি হয়ে আছে। সবার থেকে বিদায় নিয়ে বের হলাম আমরা। অর্ণবের মা বেশ অনেক করে আমাকে আদর করে দিল। এতে অর্ণব মুচকি মুচকি হাসছিল দূরে থেকে। একটা সিএনজি করে সবাই বেরিয়ে পড়লাম। এই অচেনা পরিবেশ আমার থেকে অনেক মূল্যবান জিনিসটা নিয়ে নিল। ভেঙে দিল আমার আটকে রাখা মনের শিকল। কিঞ্চিত কষ্ট হচ্ছিল ভেতরটায়। স্থানটার মায় পড়লাম নাকি এই স্থানে বাস করা লোকগুলোর বুঝতে পারছি না।
কানে বারবার বেজে চলেছে, আপনি আমার প্রণবিনের সুর হবেন? একটা মাস অপেক্ষা করবেন? চোখ উল্টে পেছনে দেখার চেষ্টা করলাম হালকা। না, কেউ নেই। হয়তো সেদিন আমার মন আশায় ছিল সে আসবে আমাকে আবার বলতে, তার জন্য অপেক্ষা করার কথাটা। স্টেশনে এসে সিএনজি থেকে নামতে হলো। নতুন করে গাড়ি চেঞ্জ করতে হবে। অন্য গাড়িতে ওঠার সময় চোখটা নিজ থেকেই দূরে দাঁড়িয়ে থাকা একটা বাইকে গেল। স্বল্প পরিচিত লোকটা হেসে হাত নেড়ে নিজের ঘড়ি দেখিয়ে আর হাতের তর্জনী দেখিয়ে বলছে ইশারায় আর একটা মাস অপেক্ষা করুন। হাসি ফুটল আমার মুখে, হাত নেড়ে বিদায় দিয়ে গাড়িতে উঠে যাই আমি। সামান্য অপেক্ষার সূচনা হলো আমার জীবনে। এই অপেক্ষার শেষটা আমার জীবন পাল্টে দেবে জানি। তবে যাই হোক, আমি প্রস্তুত আছি। শীতের রাত, কাপড় নিয়ে তাছুর রুমে বসে আছি, এটা চাদর মুড়ে। অপেক্ষা করছি একজন মানুষের। এই তো এলো বলে আমাকে নিতে আবিদ ভাইয়া। সৌরভের আসার কথা ছিল, কিন্তু আবিদ ভাইয়া ওর কথায় গুরুত্ব দিল না। বেশ অনেকটা সময় বসে থাকার পর আমার কাছে তাছু এসে দাঁড়ায়, হাতে একটা ফোন। সৌরভিনে, তোর কল এসেছে। ভেতরটা মোচড় দিয়ে উঠল। অর্ণব কল দিয়েছে ভেবেই শরীরটা কেমন ঝিম ধরে আসে। কাপা হাতে ফোনটা কানে দিলাম। সৌরভী আমার থেকে বিদায় নিলে কেন? রায়ান মামার কণ্ঠ শুনে ভালো লাগলো, তবে অর্ণবের কল না দেওয়ায় মনটা খারাপ হলো খুব। ওনার সাথে বন্ধুসুলভ আচরণ করেই কথা বললাম। এর মধ্যেই দূরে একটা পরিচিত অবয়ব আমার দিকে। স্পষ্ট চেহারা ফুটতেই হেসে দিয়ে ফোনটা তাছুর হাতে দিয়ে ছুটে এগিয়ে গেলাম। আবিদ ভাইয়া ঘামে জুবুথুবু আছে, তবু ক্লান্ত মুখটায় কেমন তৃপ্তির হাসি দেখলাম আমি। এসেই আমার মাথায় নিজের ডান হাত রেখে বললেন, বুড়ি কেমন আছিস? রেডি তো আমার বাড়ি যাওয়ার জন্য? বাচ্চামো করে ওনাকে উত্তর করলাম, ইসস একটা দিনের জন্য তো গেলাম, এতেই আমার বাড়ি তোমার বাড়ি? একটা দিন? একটা পোষা পাখিকে আকাশে ছেড়ে দিয়ে অপেক্ষায় ছিলাম। তুই বুঝবি কি করে সেই অপেক্ষা কাকে বলে? কখনো অপেক্ষা করে দেখেছিস কত পীড়া দেয় মনে? অপেক্ষা আমাকে যে একটা বেলায় অস্থির করে তুলছে। কিছু সময় কথা বলে আবিদ ভাইয়া মামা মামির সাথে কথা বলে নিলেন। রাত হয়েছে তাই দেরি করলাম না, বের হয়ে গেলাম। কই তাছু তো তার নাম্বার দিল না। নিজের লজ্জায় নাম্বার চাইলাম না আমি। দূরে আকাশে চাঁদটা কেমন ঝলমল করছে, কিন্তু গত রাতে চাঁদের তুলনা অন্যরকম লাগলো। বাইকের পেছনে বসে হালকা করে আবিদ ভাইয়ের কাঁধে হাত রাখি, সে সব সময়ের মতো বলল, পড়ে যাবে বুড়ি, শক্ত করে ধরে বসো। আমিও প্রতিবারের মতো কাঁধের শার্টটা খামচে ধরে বসলাম। শীতে একটু কাঁপছি আমি, আবিদ ভাইয়ের ব্লেজারটা আমার গায়ে। শরীরটা উষ্ণ করতে যথেষ্ট হলো না। সকালে হুডিটা বেশ ভালো ছিল। আবিদ ভাইয়া কাঁপছে বাইকের ঠান্ডা বাতাসের জন্য। বুড়ি, শীতের কাপড় নিলি না কেন? এখন আমাকে পুরো রাস্তায় কাঁপাচ্ছিস। এই শীতে আমাকে উষ্ণতা দেবে কে, তোর দাদি? ইসস আমার দাদি তো নেই, তুমি বরং বিয়ে করে বউ নিয়ে আসো। অনেক পেকেছিস 2 দিনে। বাড়ির সামনে এসে বাইক থেকে নেমে বাসায় চলে গেলাম দুজন। উনি হুড়মুড়িয়ে আমার আব্বুর রুমে গিয়ে আব্বুর সাথেই কম্বলে ঢুকে গেলেন। এতে কেউ অবাক হলো না। এসব রোজগার করা কাজ ওনার। আমার চাচার চেয়ে বেশি উনি ওনার চাচাকে মায়া করে। কিছু বললে বলবে, তুই কার চাচাকে মায়া বেশি করবি? তোর নাকি অন্যের? সবার সাথে দেখা করে নিলাম। সৌরভের পরীক্ষা সামনে পড়তে বসেছে। নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছি। মামি খাইয়ে দিয়েছিল। রাত হওয়াতে আর কেউ বসিয়ে রাখলো না আমাকে। ঘুম আসলো না আমার সাথে সাথেই। সে বলল নাম্বার দেবে, দিল না। তার মানে কি অপেক্ষা করার কথাটা মজা করে বলেছে? কিন্তু জড়িয়ে ধরল বুকের মাঝে যে ঝড় অনুভব করলাম আমি কান পেতে। রাত প্রায় 3টায় সেদিন ঘুমিয়েছিলাম। কেটে গিয়েছে আমার জীবনের একটা সপ্তাহ। অনেক অভিমান জমেছে আমার মনে ওই ধোঁকাবাজ লোকটার প্রতি। আমার হাতে একটা নতুন ফোনও এসেছে এর মাঝে। তাছুকে নিজের নাম্বারটা দিল না একটি বারও। আজ তাছু আসবে আমাদের বাড়িতে কোনো এক কারণে দেখা করার জন্য। রুম থেকে বের হয়ে চলে গেলাম আমার সুপ্ত ঠিকানায়, যেখানে না গেলেই নয়।
আজকে আবারও শুক্রবার এসেছে, আবিদ ভাইয়া বাড়িতেই আছে জানি। দুপুরবেলা ঠিক খাবারের সময় গিয়েছি। আবিদ ভাইয়া ভাত খাচ্ছেন আর বড় চাচি ওনাকে বলছেন, বয়স হতে তো কম হলো না, এবার বিয়ে করতে হবে। তোর ইচ্ছের কথা ভেবে কি দুই পরিবারে দ্বন্দ্ব করব? দ্বন্দ্ব হবে কেন? আরও সম্পর্ক মজবুত হওয়ার কথা মা। তুমি আব্বা আর চাচির সাথে কথা বলো। ওনাদের কথার মাঝেই তরতর করে ঢুকে গিয়ে বসে পড়লাম নিচে চাচির পাশে। আমাকে দেখে চাচি কেমন চুপসে গিয়েছে। আবিদ ভাইয়া খাবার খাচ্ছে। চাচি আমাকে আদর করে বললেন, ভাত খা। না খেয়েছি, আম্মু মুরগির মাংস রান্না করেছে আজ। আমাদের গরুর মাংস, ভাত খা, মা বুড়িকে ভাত দাও, নয়তো আমার পেট ব্যথা হবে। আবিদ ভাইয়ের খুনসুটি মাখা কথা হেসে হেসে বললেন, সেই চিন্তা করতে হবে না, আমি ভেদ ভরে খেয়ে এসেছি। এখন খেয়ে নে, দুদিন পর যখন শ্বশুর বাড়ি যাবি কে জানে খাবার পাস কিনা। আমার শ্বশুর বাড়ির লোক হবে বিশাল মনের, দেখে নিও আমাকে মাথায় তুলে রাখবে। বড় আপাকে দেখেছিস? শাশুড়িটা কত কথাই না বলে, আর সুরমা আপা ওনার তো খাবারের সমস্যা। তোকে যে শ্বশুর বাড়ির লোক ভালো রাখবে গ্যারান্টি কি? কিছুক্ষণের জন্য মস্তিষ্কটা আবারও সেই গ্রামে গিয়ে থামে। অর্ণব ভালো, কিন্তু ওর মা? মহিলাটা দেখলাম বেশ খিটখিটে, যদিও আমাকে মায়া করেছেন খুব, তবুও চলাফেরা না করে কি বলা যায়। আমাকে চুপ করে যেতে দেখে আবিদ ভাইয়া বলে উঠলেন, সৌরভী সারা জীবন থেকে যেতে চাস আমাদের বাড়িতেই? ওনার কথায় প্রফুল্ল হাসি দিয়ে বললাম, সব মেয়েই চায় মা বাবা ও তার পরিবারের সাথে থাকতে। তাহলে থেকে যা, তোকে ছাড়া বাড়িটা ফাঁকা হয়ে যাবে। চাচা চাচি বললেই বিয়েতে রাজি হবি না? বড় চাচা পেছনে থেকে গম্ভীর স্বরে বললেন, বললেই হয়? মেয়ে মানুষ বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাবই তো। আবিদ ভাইয়া চোখ নামিয়ে খাবারের প্লেটে হাত ধুয়ে উঠে দাঁড়ালেন। বুঝলাম কোনো কারণে রাগ উনি। আমার বড় চাচা গম্ভীর প্রকৃতির লোক, তবে আমার ক্ষেত্রে না, আমাকে অনেক মায়া করেন। ওনাদের সাথে বসে থেকে কিছু সময় কথা বলে চলে আসলাম নিজের বাসায়। ভাইয়ের বলা কথাগুলো ভাবালো। সামান্য একটু সময় বাদেই রুমের বাইরে থেকে হালকা লোকজনের শব্দ পেলাম। এলোমেলোভাবে বুকে ওড়নাটা এক প্রকার জড়িয়ে বের হলাম আমি। চোখজোড়া থেমে গেল দরজায় জুতো খুলতে থাকা মানুষটার উপর। সেই পরিচিত হাসি, গ্রে কালারের স্যুট, ইন করা শার্ট, একদম জেন্টল ফেস অর্ণবের। দরজার আড়ালে গিয়ে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে ভুল প্রমাণ করতে আবারও তাকালাম একটু উকি দিয়ে। না, এটাই সেই লোকটা যে আমাকে নাম্বার দেবে বলে এতদিন অপেক্ষা করালো। কক্ষে গিয়ে দরজা বন্ধ করে কম্বল দিয়ে শুয়ে পড়লাম। দরজায় কয়েকবার টাছুর শব্দ পেয়েছি, তবুও খুললাম না। আম্মুকে বলতে শুনলাম, মেয়ে মনে হয় দুপুরের ঘুম দিয়েছে। আরও কিছু সময় যাওয়ার পর এবার অনবরত ডাক পড়ল আমার। আব্বুর কণ্ঠ পেয়ে দরজা খুলে দিলাম। সামনে বসে থাকা সেদিনের স্বল্প পরিচিত আন্টি আমাকে ডেকে বললেন, কেমন আছো সৌরভী? তোমাদের বাড়িতে আসলাম আর তুমি ঘুমিয়ে আছো? এটা মানা যায় না। হেসে দিয়ে বললাম আমি, আলহামদুলিল্লাহ আন্টি, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? এমন করেই কথার মাঝে খেয়াল করলাম অর্ণব তাকিয়ে আছে। লোকটা কতটা কাতর দৃষ্টিতে চেয়ে আছে। বাড়ি ভর্তি লোকের সামনে কে এমন করে তাকিয়ে থাকে? তাছু আমাকে রুমে নিয়ে রেডি করিয়ে দিল। বুঝতে বাকি নেই ওনারা কেন এসেছেন। তাছুর সাথে বেশ তর্ক করলাম, তবে মেয়েটার কি দোষ? ওনাদের সামনে অনেক সময় বসে থাকার পর অর্ণবের সদ্য বিবাহিত বোনের স্বামী বললেন, আম্মু অর্ণব আর সৌরভী কথা বলে নিলে ভালো হয়। ওনার কথাটা মুখ থেকে পড়তে সময় লাগলো কিছু, তবে অর্ণবের উঠে দাঁড়াতে সময় লাগলো না। এতে বাকিরা গলা খাকানি দিয়ে আমার আব্বু বললেন, কথা কি বলবে? আগেই দেখা হয়েছে তাদের। তবুও তখন কথা হয়েছে হয়তো বন্ধুর মতো, এখন বিয়ের বিষয় আঙ্কেল। তাছুকে সাথে করে আমাদের পাঠানো হলো ছাদে। একতলা বাড়ি আমাদের। ছাদে চারপাশে ইট দিয়ে রেলিং করা। ছাদের দরজা খুলে প্রবেশ করে আমি অভিমানী আচরণ করে চলে গেলাম এক কোণায়। অর্ণব পেছনে থেকে আমার দিকে একটা কাঠগোলাপ এগিয়ে দিয়ে বলল,
1 মাসের কথা বলে আমি তো 1 মাস অপেক্ষা করালাম না, তবুও কেন সুর এত বেসুরে ধ্বনি দিচ্ছে? 1 মাস অপেক্ষা করার কথা ছিল, কিন্তু কথাও বলবেন না, এটা তো কথা ছিল না। কি করতাম বলুন? যদি সেদিন সত্যি নাম্বারটা দিতাম তাহলে কি এত সুন্দর একটা সারপ্রাইজ পেতেন? আপনার সারপ্রাইজগুলো খান আপনি, মিথ্যাবাদীর সাথে সম্পর্ক কিসের? বিয়ে করে নিন, আপনাকে কখনো মিথ্যা বলবো না। শুরুই করেছেন মিথ্যা দিয়ে, সত্যের আশা রাখাটা কি আমার বোকামি ধরা হবে না? ওনার মুখের দিকে এবার ফিরে তাকালাম, ইস, লোকটা কতটা অসহায়ের মতো কাতর চোখে চেয়ে আছে। মায়া হতে দিতে চাইনি, তবুও মায়া হয়ে গেল। এক ধাপ এগিয়ে শেষে বলল, নিজের বুকের বা পাশটা ইশারা করে, এখানে একটু মাথা রাখবেন সুর। ওই দিনের পর থেকে কেমন যেন সারাক্ষণ চিনচিন করে। তাই এত তাড়াহুড়ো করে আসলাম। 1 মাস আমার ভেতরের বিনাটার দরস হইল না। এত সুন্দর করে করা আবদার কি ফেলে দেয়া যায়? চুপ করে দাঁড়িয়েছিলাম, একটু সে কাছে এগিয়ে এসে আমার মাথায় হাত দিয়ে নিজের বুকে রাখে। ফোঁস করে শ্বাস নেয়ার শব্দ পেলাম। কতটা সুস্থির ছিল বুঝলাম। ঘন নিঃশ্বাসগুলো আর বুকের ধুকপুকগুলো শুনছি মন দিয়ে। সময় যেন তাকে ছাড়ছেই না। আস্তে আস্তে সে বলল, আমার মতো পচা বেড়ালের বুঝে এত পিঠ দিয়ে ইঁদুরের কেমন লাগছে? একটুও ভালো না, মানবতার খাতিরে ধরেছি। এই মানব সেবা আবার সবার জন্য দেখাবেন না, মনে রাখবেন সুর সবসময় অর্ণবের বুকে থাকবে। লোকটা কথায় মারে, কি হলো এমন মাত্র 3টে দিন দেখলাম, কিন্তু কেমন বশ করে নিয়েছে। দূর থেকে তাছু দেখছে আমাদের। অনুভব করলাম আমার চুলের মাঝে শব্দ করে চুমু দিল বোধহয় কয়েকবার। অতঃপর হেসে ছেড়ে দিলেন। লজ্জা পাচ্ছিলাম খুব। আমার হাত থেকে ফোনটা নিয়ে নিজের নাম্বার সেট করে দিল সে। আমার গালে হাত দিয়ে আদুরে স্বরে বলল, যদি প্রশ্ন করা হয় বিয়েতে রাজি কিনা, শুধু হ্যাঁ বলবেন। বাকি সব আমি সামলে নেব। আপনার পরিবারকে রাজিও করিয়ে নেব। মাথা দুলিয়ে শুধু সম্মতি দিলাম। পকেট থেকে সেদিনের মতো কতগুলো চকলেট দিয়ে নেমে যায় সে। তাছু আমার কাছে আসে, ওকে চকলেট ভাগ করে দিই। তাছু বলে, জানিস কত জ্বালা দিয়েছে মা ছেলে মিলে আম্মুকে? তোর জন্য 1 সপ্তাহ পাগল করে দিয়েছে খালাম্মি আম্মুকে। মৃদু হেসে নেমে যাই। দরজার সামনে দাঁড়িয়ে আবিদ ভাইয়া আমার দিকে তাকায়। অর্ণব ওনার দৃষ্টি লক্ষ্য করেও দেখলাম উপেক্ষা করলো আমার দিকে ফিরে। সবার অগোচরে ঘড়িটা দিয়ে ইশারায় আর 2 সপ্তাহ অপেক্ষা করতে বলে বিদায় নিল সবাই। আমি নিজের রুমে গিয়ে কানে গুজে রাখা কাঠগোলাপটা ড্রেসিং টেবিলে রাখি, সাথে চকলেটগুলো। পেছনে থেকে আবিদ ভাইয়ার ভারী কণ্ঠ শুনতে পাই, দেখলি তো, বিয়ে দিয়ে দেবে তোকে। জ্ঞানী মেয়ের মতো বললাম, বিয়ে তো করতেই হবে। ওনার পাল্টা জবাব না পেয়ে আবার বললাম, লোকটা অদ্ভুত যেন, একটা কাঠগোলাপ আর কিছু চকলেট খাইয়া কেমন আমার মনটাই নিয়ে গেল। পেছনে ফিরে দেখি ভাইয়ার ঠোঁট অল্প হাসি। আমার কাছে এসে প্রশ্ন করলেন, ছেলে পছন্দ হয়েছে? রাজি তুই? কোনোরকম সংকোচ না করে উত্তর করলাম, হুম, আমি রাজি। আমি জানি না কথাটা নির্লজ্জের মতো ছিল কিনা, তবুও আমার লজ্জা করছিল খুব। সে আমার মাথায় হাত রেখে আদর করে বলে, বুড়ি বড় হয়ে গিয়েছে দেখছি, বিয়ের জন্য স্পষ্ট সম্মতি দিল। তবে হ্যাঁ, লজ্জা পাওয়া যাবে না, ম্যাচুরিটি আসে না। অল্প হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। সেদিন ও আমি অবশ্য বুঝতে পারিনি কেন এমন করল। কিন্তু তার 2 দিন পর বড় চাচি আমাকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন, আবিদ ভাইয়াকে বিয়ে করব কিনা। কারোই আবিদ ভাইয়ার সাথে আমার বিয়েতে সম্মতি ছিল না, জ্বর দরুন আমার তো ছিলই না। যাকে সব সময় ভাই ভাই বলেছি, তার সাথে অমন স্বামী স্ত্রীর মতো আচরণ করা যায়? বলে দিয়েছি ভাই তো ভাই। সৌরভ আবিদ ভাই দুজন আমার কাছে একই রকম সমান। শীতের দিন মানেই পিঠা আমাদের দেশে। রাস্তার মাঝে সকাল সকাল কতগুলো দোকান তো আছেই, কি ভিড় হয়ে থাকে। কিছুদিন পর কলেজ খুলবে, বাসায় আমার বিয়ের কথা চলছে। এত কিছুর পর এখন ভয় হচ্ছে। আসলে আমরা মানুষকে যেমন দেখি তেমন হয়তো। আম্মু পিঠা বানাচ্ছে রান্নাঘরে, আমি টুকটাক সাহায্য করছি। সবার আদরে থেকে কখনো কাজ করতে হয়নি আমার।
ভাপা পিঠা তৈরি হচ্ছে, সৌরভ খাচ্ছে। আমার মায়ের মুখটা ভীষণ মায়াময়, পাতলা ঠোঁট, ছোট্ট ছোট্ট চোখ, বয়স ধরা দেয় বড়। আমার দিকে তাকিয়ে আবারও কাজে মন রেখেই জিজ্ঞেস করলেন, কিরে সৌরভী, তোর কি অর্ণবকে পছন্দ? লজ্জায় মাথা নিয়ে নিলাম আমি। উত্তর না পেয়ে মা আবার বললেন, তোর 14-15 বছর বয়স ছিল তখন থেকে আবির তোর প্রতি অন্যরকমভাবে নজর রাখে। আরও তো মেয়ে আছে আমাদের বাড়িতে, কিন্তু ছেলেটা তুই বলতে পাগল। কখন কি লাগবে না লাগবে তোর আব্বুর দেখতে হয়নি। ছেলেটার মুখের দিকে আজকাল তাকানো দেয়। আবিদ ভাইয়া খুব ভালো আম্মু। সৌরভ আমার দিকে তাকিয়ে খুব করে বলে ওঠে, পিঠা দে, আমার প্লেটে স্কুলে যেতে হবে। পাশ থেকেই তুলে ওর প্লেটে দিলাম। কানে খুব চেনা পরিচিত একটা স্বর ভেসে আসে আমার, আর মুখে হাসি ফুটে। উফ, চাচি পিঠা? বুড়ি আমাকে না ডেকেই সব সাবার করে দিচ্ছিস? হেসে উত্তর করলাম, তোমাকে না দিয়ে খেলে পেট ব্যথা করবে, আসো আসো। সামনে এসে ঠিক আমার বরাবর মুখ করে বসে পড়ল আবিদ ভাইয়া, ঠোঁটে পরিচিত দুষ্টুমি মিশ্রিত হাসি। আম্মুর সামনে থেকে একটা স্টিলের বাটি নিয়ে আমার দিকে বাড়িয়ে দেয়। ওনাকে একটা পিঠা দিলাম। উনি খেয়ে মধুর ধ্বনি তুলে আম্মুর প্রশংসা করে বলছেন নানান কথা। মাঝে আমার সাথে ঠুকরো ঠুকরি করেছেন কয়েকবার। কথার মাঝে আমার ভাইটা বলে ওঠে, আবিদ ভাইয়া বেশি করে খেয়ে নাও, সৌরভীর বিয়ে হয়ে গেলে আর এমন করে খাওয়াবে না আমাদের, ও যা ফেসকুন্নি। রাগে ওর মাথায় একটা থাপ্পড় দিলাম আমি। বেহায়া ছেলে, এটা বলে কি লজ্জাটা না দিল? তবে আম্মু আর আবিদ ভাইয়া থেমে গেলেন। আম্মুকে দেখলাম আবিদ ভাইয়ার দিকে তাকিয়ে চোখ নামালেন। আবিদ ভাইয়ার চোখের দিকে তাকিয়ে দেখলাম এত সময়ের হাসি মুখটা কেমন নিয়ে গিয়েছে, তবুও হেসে হেসে খাচ্ছে। আম্মু সৌরভকে ধমক দিয়ে বললেন, যা, এবার খাওয়া তো শেষ, স্কুলে যা। আবিদ ভাইয়া আধা খাওয়া প্লেটটা রেখে বলল, সৌরভী, আর আমাকে বেড়ে খাওয়াবি না? ওনার চোখের দিকে কেন যেন তাকাতে পারছিলাম না। আম্মুর দিকে তাকিয়ে বলে উঠলাম, আমার শ্বশুরবাড়ি গেলে নিজেই বেড়ে খাওয়াবো। বুড়ি, তোর বিয়ের পর তোর হাতের রান্না খাওয়ার জন্য হলেও সপ্তাহে সপ্তাহে গিয়ে থাকবো। আম্মু ওনাকে আরো পিঠা দিলে সে বলে, না চাচি, খাবো না, কেমন যেন গলায় বাজছে। গুড় বেশি করে দিও। কথাটা বলে উঠে চলে গেলেন। আধা খাওয়া পিঠার দিকে চেয়েছিলাম শুধু। অদ্ভুত রকম লাগছে। আম্মু আমার সামনে বসেই নরম স্বরে বলে উঠলেন, অর্ণবের সাথে কথা হয় তোর? ছেলেটা বেশ ভালোই মনে হয়। ওর মায়ের ব্যবহার তো আরো মিষ্টি। হয়। ছোট করে উত্তর দিয়ে উঠে চলে আসলাম। ভালো লাগছে না, আবিদ ভাইয়ের ব্যবহারে পরিবর্তন হয়েছে খুব। আমি ওনার এমন ব্যবহারের অভ্যস্ত নই। নিজের রুমে আসতেই ফোনের শব্দ কানে আসে। কলটা রিসিভ করি আমি। ওপাশ থেকে অর্ণব আদুরে স্বরে বলে, এতগুলো কল দিলাম, সুর কোথায় ছিলেন? হেসে বললাম, আম্মুর সাথে রান্নাঘরে। বা, রান্না শিখছেন? এমন করে বলছেন যেন রান্না না জানলে আমাকে বসিয়ে খাওয়াবেন। স্বপ্ন দেখুন ম্যাডাম, আমার জন্য আপনারই রান্না করতে হবে। আমি অন্য কারো হাতের রান্না খাবো না। আগেই বলে দিচ্ছেন। তবে আপনার বউ কি রান্না করার জন্য বানাবেন? আরও অনেক কিছু করতে চাই, করাতে চাই। সাথে এক হালি বাচ্চার মা বানানোর জন্য আপনাকে বউ বানাবো। ধুর, বেয়াদব লোকের সাথে কি কথা বলবো আর, কি সব নির্লজ্জ কথা বলে এই লোক। মনে মনে এমন আরো কত কথা বলে, না বলেই কলটা কেটে দিলাম আমি। জানালার কাছে গিয়ে বসতেই অভিমানী মেসেজগুলো আসছে। লজ্জায় ওগুলো সিন করলাম না। পরপর মেসেজ টুংটাং শব্দ আসছেই। লোকটা আমাকে মেসেজ দিয়ে ক্লান্ত হয় না। রোজ এমন সময় কাজে যাওয়ার আগে কল দিয়ে আমাকে জ্বালাবে। বাইরে জানালা দিয়ে তাকিয়ে আছি, কিছু পিঠার দোকানে লোকের ভিড় জমে আছে। আবিদ ভাইয়াকে দেখলাম, সামনেই একটা ফ্লেক্সিলোডের দোকানে বসে আছে। মনটা বরাবরের মতোই খারাপ করে। দেখতে পারলাম না, জানালা বন্ধ করে শুয়ে পড়লাম আবারও বিছানায়। দিন যায় কত দ্রুত। পরিবারের সলা পরামর্শের পর কালকেই তো আমাদের বিয়ে। কিছু সময় পর হলুদ। তাদের বাড়ির লোক আসবে না, দূর হওয়াতে এটাই জানি আমি। হলুদ রঙের শাড়িতে বউ সেজে বসে আছি স্টেজে।
চোখজোড়া ছোট থেকে পেয়ে আসা সঙ্গীটিকে খুঁজে চলেছে। আবিদ ভাইয়াকে দেখছি না, পাশেই কয়েকজনকে দেখলাম কেমন কানাঘুষা করছে। কারণ আমার গায়ে কাঠগোলাপের গহনা। তারা কি বুঝবে এই ফুলের অমূল্যতা? তবে আমি নিজেকে দেখে খারাপ লাগছে না। একে একে সবাই হলুদ দিয়ে গেল আমাকে। আমার বড় আপা ডাকছে বসা থেকে উঠানোর জন্য, স্টেজে নাচ হবে। কিন্তু না, কোনোভাবেই আমি নামব না। আবিদ ভাইয়া কোথায়? উনি কেন আসছে না? ওর কাজ আছে তাই আসতে পারেনি। কালকে আসবে। হুট করেই মাথায় রাগ চড়ে বসলো আমার। জেদ করে বসা থেকে উঠে স্টেজ থেকে নেমে গেলাম। আব্বুর ধমক খেলাম, বড় ভাই ও আপুদের বকাও শুনলাম খুব। তবু যেই লোক আমার জন্য নিজের সব কাজ ফেলে কলেজে গিয়ে দাঁড়িয়ে থাকতো, সে কিনা আমার হলুদে কাজে আটকে আছে। এটা কি বিশ্বাসযোগ্য কথা? আমার কাজিন বোনগুলো আমার হাত ধরে টেনে নিচের দিকে নামাচ্ছে। এত সময় বসে থাকার জন্য বলল, এখন টেনে নিয়ে যাচ্ছে। ছাদে প্যান্ডেল করা হয়েছিল। সিঁড়ি থেকে একটি পা নামাতেই নিচ থেকে চেঁচামেচির ধুম শব্দ কানে আসে। নিচে বিশাল গেটের সামনে টেনে নিয়ে যায়। সামনে তাকাতেই পরিচিত কয়েকটা মুখ দেখলাম। রায়ান মামা ও তার বন্ধুরা, অর্ণবের কয়েকটা বন্ধু, অরিনার কয়েকটা মেয়ে। দুটো ছেলের হাতে মিনি সাউন্ড বক্সে গান বাজছে। অবাক না হয়ে পারলাম না, তাদের তো আসার কথা ছিল না। আচমকাই ফুলে সাজানো একটি বাইক এসে ঠিক আমার সামনে থামে। চারপাশে সবাই হইহুল্লোড় বেঁধে গেল। অর্ণব হাসি মুখে বাইক থেকে নেমে এক মুঠো চকলেট এগিয়ে দিয়ে বলল, এক মুঠো চকলেটের সাথে আমাকে নিয়েছিলেন সুর, আজ এই মুঠো চকলেটের পরিবর্তে আপনাকে দিয়ে দিন। অর্ণবের উপস্থিতি আমাকে আজ খুশি করতে পারল না। কিঞ্চিত ভাবনায় আমি আবিদ ভাইয়াকে খুঁজে চলেছি। একটু লোক দেখানো হাসি। অর্ণব আবারও কিছু বলতে যাবে, তখন কারো হালকা হাতে মাথায় থাপ্পড় পড়ল আমার। পেছনে তাকিয়ে দেখি সেই চোখে হারানো নিখোঁজ লোকটা। আবিদ ভাইয়া হেসেই ধমক দিয়ে বলল, তোর জন্যই এত সারপ্রাইজ প্ল্যান করলাম। জামাইকে দেখে তুই মুখ কেন বাংলার পাঁচের মতো করে রেখেছিস? হাসলাম। হ্যাঁ, মনটা প্রফুল্ল হলো। অর্ণবকে উপেক্ষা করে প্রথমবারের মতো আবিদ ভাইয়াকে সামনে থেকে জড়িয়ে ধরলাম। ওনার শরীর ঠান্ডায় জমে যাচ্ছে। একটু নরম ও কাতর স্বরে কান্না ভাব এনে বলেই ফেললাম, আমার জন্য এতগুলো বছর এত কিছু করেছ তুমি। আমার বাবারও কখনো আমাকে নিয়ে ভাবতে হয়নি। আমি ভেবেছিলাম এতদিনের এত কিছুর পর তুমি হয়তো আমার এই আনন্দের দিনগুলোতে আসবে না। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে আমার। আবিদ ভাইয়া মাথায় হাত বুলিয়ে বললেন, ধুর বুড়ি, তুই বোকা নাকি? যাই হয়ে যাক, তোর দিন সুন্দর করতে আমি আছি। ভাবলি কি করে আমি রাগ করে নষ্ট করে দেব এত সুন্দর দিনটা? কান্না করছি আমি। সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। উনি একটু ঝুঁকলেন, জড়িয়ে রেখেই কানের কাছে হিসহিসিয়ে বলতে থাকেন, তুই হয়তো আমাকে তেমনভাবে দেখিসনি, তবে আমি সবসময় তোকে ভালোবাসি। তোকে কষ্ট দেয়া যে বড় কঠিন আমার জন্য। তোর জন্য তোকে ছাড়তে পারবো। সৌরভী ভাইয়াকে ভুলে যাস না, এতটুকুই চাই। আমাকে নিজের থেকে ছাড়িয়ে উনি হেসে দিলেন। আমিও চোখ মুছে নিলাম। অর্ণব আমার দিকে তাকিয়ে আছে আগের মতোই হাসি মুখে। ওর কাছে এগিয়ে যেতেই হেসে দিল লোকটা। একটু আশ্চর্য না হয়ে পারলাম না। এতগুলো লোকের সামনে লোকটা আমায় কিছু বলল না। সে এগিয়ে আমার হাতে সেদিনের মতো জোর করে চকলেটগুলো গুজে দিয়ে বলে উঠল, লেনদেন শেষ। চকলেটগুলো আপনার আর আপনি আমার। কালকে যেন কোলে নিতে না হয়। তবে কোলে নিতেও সমস্যা হবে না। হাস্যস্বরে বললাম, সেদিন নিজের দায়িত্ব তো এমন জোর করে হাতে গুজে দিয়েছিলেন। আজকেও আমাকে ঘুষ দিচ্ছেন জোর করে, আর আমাকেই নিয়ে নিচ্ছেন। মানি না আমি। পুরো বাড়িতে হাসির তোর। রায়ান মামার চোখে আজ সেদিনের মতো অনুভূতি দেখলাম না। বুঝলাম রায়ান মামার অ্যাট্রাকশন ছিলাম আমি। আমাদের নিয়ে আবারও ছাদে যাওয়া হলো। সবাই নাচগান করে নিল মন ভরে। আবিদ ভাই হলুদও দিল আমাকে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, লোকজন কমে যাচ্ছে। অর্ণবদের যাওয়ার সময় হয়ে আসছে। অর্ণব আমার পাশ ঘেঁষে বসে হাতগুলো শক্ত করে ধরল। পরিচিত হাসি রাখল চোখে আর বিড়বিড় করে বলল, এত সাজ কেন সুর? আপনাকে তো ন্যাচারাল সাজেই দারুণ লাগে।
এখন ভালো লাগছে না? লাগছে। আপনাকে আমার চোখে সব রূপেই অপূর্ণ সুন্দরী লাগে, তবে আপনার ঠোঁটে পিঙ্ক শেড বেশি মানায়, একদম আমাকে প্রেমে ফেলে দেওয়ার মতো। লজ্জায় মাথা নত করে বসে আছি আমি, ভয়ও আছে মনের মাঝে, কাল না জানি আমার জীবন কতটা পরিবর্তন আনে। একটি হাত আমার পেছনে থেকে বাহুতে রেখে আলতো করে ধরে নিজের একটু কাছে নিয়ে নেয় অর্ণব। ওর দিকে তাকাতেই নরম স্বরে বলল, চিন্তা করছেন সুর? একটু তো হচ্ছে, নতুন লোক, পরিবেশ, নতুন সম্পর্কের বাঁধন। শুধু আমাকে নিয়ে ভাবুন, আর বাকি সব আমি ভেবে নেব। একটু আস্থা পেলাম আমি, মাথা দুলিয়ে সায় দিয়ে দিলাম। অর্ণব উঠে আমাদের সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। আবিদ ভাইয়াকে দেখলাম, পরের দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাছু আমার সাথে দেখা করে চলে গেল। ছাদটা পুরো নীরব হয়ে যায়। আমি একটি কোনায় একটি চেয়ার নিয়ে বসেছি। যতই কেউ আস্থা দিন, বিয়ের বিষয়টা প্রতিটি মেয়ের জীবনে চিন্তা ও অপ্রস্তুতকর অনুভূতি দেয়। বাতাসে শরীরটা কনকন করে কাঁপছে। দূর আকাশে আজ চাঁদটা বিশাল বড় ও সুন্দর। ছাদে ফুলের গাছগুলো দুলছে। আবিদ ভাইয়া আমার গোলাপ গাছ থেকে একটা ফুল ছিঁড়ে, বউ যদি গোলাপ না দেয় তাহলে অপূর্ণ লাগে, কথাটা আমার কানে গোলাম গুঁজে দিয়ে বললেন। পাশেই একটা চেয়ারে ক্লান্ত শরীরটা নিয়ে দুই হাত দুই দিকে ছড়িয়ে বসেছে। আমাকে উদ্দেশ্য করে আবার বলল, বসে আছিস কেন? গিয়ে ঘুমিয়ে পড়, কালকে সকালে উঠে পার্লার যেতে হবে। ওনার দিকে তাকালাম আমি পূর্ণ দৃষ্টিতে। মুখে হাসি রেখে উত্তর করলাম, যাব। আচ্ছা ভাইয়া, বিয়েটা কি বেশি তাড়াহুড়ো করে হচ্ছে মনে হয়? না, ঠিকই আছে, ভালো পাত্র কখনো হাতছাড়া করতে নেই। অর্ণব খুব ভালো, দূরে থেকে লোকটা পাশে আছে মনে হয়। হ্যাঁ, তোকে খুব ভালোবাসে, ওর সব কথা শুনবি সব সময়। দুজন চুপ করে আছি আকাশের দিকে তাকিয়ে। হালকা শীতে কাঁপতেই নিজের গায়ের কোট এগিয়ে দিলেন। রুমে যা, বুড়ি ঠান্ডা লেগে যাবে, আর কাল তোর বিয়ে। উঠে ওনার কোট ওনার গায়ে জড়িয়ে দিলাম, আর বললাম, আমি রুমে যাচ্ছি ভাইয়া, তুমিও চলে যাও। সৌরভী, আমি তোর 15 বছর বয়স থেকে ভালোবাসি, তারপর থেকে কখনোই কোনো ছেলেকে তোর কাছে আসতে দিতাম না। আমি বখাটে ছেলে না, তোর জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতাম। কোনো ছেলে তোর সাথে কথা বললে তাকে মেরে ধরে তোর সাথে বন্ধুত্ব নষ্ট করে দিতাম। ভয় হতো রে খুব, যদি তুই কাউকে ভালোবেসে ফেলিস তবে আমি যে তোর বিপক্ষে যেতে পারবো না। তাই ছেলেদের থেকে দূরে রাখতাম। এই পর্যায়ে ওনার কণ্ঠ কাঁপছিল, সাথে আমিও। শুধুই শুনছি ওনার কথা, একটু থেকে ঢোক গিলে নেয়। সেদিন চাচিকে বলেছিলাম তোকে একা না ছাড়তে, তবে তুই হয়তো অর্ণবের ভাগ্যে ছিলি। ভেবে নিয়েছিলাম তুই এলে আমি বিয়ের কথা বলবো বাড়িতে, আর বলেছিলাম, সেদিন তুই বললি আমি তোর ভাই। তবে তুই এতটা বোকা। সারাক্ষণ কি লাগবে, কি করবি, কোথায় যাবি, কি সমস্যা, সব দেখতাম, তবু বুঝলি না তোকে কতটা চাই আমি। আচ্ছা, ওগুলো বাদ, অর্ণবের সাথে পরিচয় না হলে কি আমাকে বিয়ে করতি? উত্তর করতে পারলাম না, মাথা দুলিয়ে নাকচ করলাম, আর বলার চেষ্টা করলাম, আবিদ ভাইয়া আমি আসো। বলার আগেই আমাকে আবার থামিয়ে দিলেন তিনি। থাক, আমাকেই বলতে দে বুড়ি, আমি প্রকাশ করতে চাই, অপ্রকাশিত ভালোবাসায় কষ্ট বেশি, আর আমি এর চেয়ে বেশি কষ্ট সহ্য করতে পারবো না। তোকে সেদিন যেতে দেয়াই ছিল আমার ভুল, আর ভুল করেছি তার হিসেব তো গুনে গুনে দিতেই হবে। কিন্তু আমি একটাই ভুলের মাসুল দিচ্ছি, সেটা তুই। সৌরভী, একটা রিকোয়েস্ট করব তোকে। চুপ করে থাকাতে সে নিজেই আবার বলল, আজকে সন্ধ্যায় যা করেছিস আর কখনো করবি না। তোর প্রয়োজনে আর কখনো আমাকে ডাকবি না। মনে রাখবি এখন অর্ণব আছে। তোর আশেপাশে থাকলে কেমন যেন কষ্ট হয় ভেতরটায়। তাই আমার থেকে যতটুকু পারিস দূরে দূরে থাকবি। আমি তোকে পর করছি না বা অভিমানও করে নেই, শুধু নিজেকে সামলাতে চাই। তুই বারবার এসে আবিদ ভাইয়া বলে ডাকলে তোকে আবার যাওয়ার ভূত চাপে। অবুঝ মেয়ে তুই, আমার অভ্যাস। শেষের কথাগুলো কেমন যেন ঘোলাটে ছিল। উনি থেমে থেমে বলছিল, আমার কানে বাজছে বারবার, আমাকে সব প্রয়োজনে ডাকবি না। ওনার চোখের দিকে তাকিয়ে বুঝলাম লাল হয়ে আছে।
আমার সাথে চোখ মিলতেই অন্যদিকে তাকিয়ে বললেন, যা ঘুমা, সকাল সকাল পার্লারে যেতে হবে। ওনাকে বলার মতো কথা আজ ছিল না, অন্য সময় হলে হয়তো তর্ক করতাম বেশ জোরে সোরে। ওনাকে বকে ঝেড়ে একখানা করে দিতাম ঠিক, কিন্তু আজ না। চলে আসার সময় পেছনে ফিরে একটি বার ওনাকে দেখার জন্য চোখ ফেরাতেই বুঝলাম লোকটা ফুপিয়ে কান্না করছেন। অন্ধকারে ওনার ছায়াটা কেমন দীর্ঘশ্বাস নিয়ে নিয়ে কান্না করছে। চাইলেই অর্ণবকে ছেড়ে এই মানুষটাকে বিয়ে করতে পারবো। আমি জানি অর্ণব আমার দ্বিমত করবে না, কিন্তু ভাই, যাকে আমি ভাই ভেবে শৈশব কৈশোর কাটালাম তাকে স্বামী? যদিও মেনে নিলাম, কিন্তু ভালো কি আদৌ কখনো বাঁচতে পারবো? না, পারবো না। হয়তো ওনার কষ্ট দেখে আজ বিয়ে ভেঙে ওনাকে বিয়ে করতে পারবো, তবে মন আমার অর্ণবকেই চাইবে সারাক্ষণ সারা জীবন। এতে আবিদ ভাইয়াকে ঠকানো হবে, যার কষ্ট হবে অপরিসীম। সকালে মৃদু আলোতেই হইচইয়ের শব্দ আসছে কানে, আর চেঁচিয়ে আমার নাম ধরেই ডাকাডাকি করছে আমারই আম্মু। বিয়ের আমের সকালের রোদ দেখা যায়, আমি ঘুম থেকে উঠলাম না এখনো। এই মেয়ে আজকে তোর বিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে কি ঘুমাবি এমন করে? স্বভাব পাল্টা এবার। তাছনু এসেছে, উঠে পার্লার যা। আম্মুর চেঁচামেচিতে উঠে গেলাম। সবাই কাজ করছে। আবিদ ভাইয়াকে দেখলাম বড় বড় হাঁড়ি নিয়ে চেঁচামেচি করছে কয়েকজনের সাথে। সে রান্না ও ডেকোরেশনের কথা। আর কথা হলো না, পার্লার চলে আসি সবার সাথে। সিঁদুর লাল একটা লেহেঙ্গা, বিশাল ঘেরার ভারী কাজ। আমার মনে আছে, কাপড়ের কথা বলার সময় অর্ণব সবার আগে লাল রঙের কথা বলেছিল। সবাই বিরোধিতা করাই সে মুখের ওপর বলেছে, আমার বউ আমি দেখব। লাল রং ছাড়া অন্য রঙের কাপড়ে ওকে সাজানো হবে না। উফ, এই জেনারেশনে কি কেউ এমন টকটকে লাল লেহেঙ্গা পরে? কেমন লাগবে ভেবেই বিরক্ত হচ্ছি। লোকটা খুব খাটেরামো করে। কিন্তু ভাবনার ছেদ করে একজন মেকআপ আর্টিস্টের কথা কানে আসলো। উফ, কি সুন্দর লেহেঙ্গা আপু, আপনার শ্বশুরবাড়ির লোকের রুচি ভালো। তাছনুও বেশ প্রশংসা করল। এমন নয় যে আমি কম সুন্দর, কিন্তু লেহেঙ্গার রং ও ডিজাইন আমার সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে, এটা আমি আয়নার সামনে গিয়ে বুঝলাম। সেদিন আমি বেশ অস্থির ছিলাম। বিয়ের পরের জীবন কেমন হবে কে জানে। পার্লার থেকে এসে একটি কক্ষে আমাকে বসানো হয়েছে। ইতিমধ্যে আমাকে খাবার তুলে খাইয়ে দিল আমার খালাম্মি। বাহিরে বরপক্ষের উপস্থিতি টের পাচ্ছি, হইচই হচ্ছে। শরীরের কম্পন বেড়েই চলেছে। চোখজোড়া স্থির নেই। দুজন মানুষকে খুব করে খুঁজছে, আবিদ ভাইয়া আর আম্মু। খাবার খাওয়ার কিছু সময় পর বিয়ের আমেজ জমলো আরো ধুমধাম করে। অর্ণবের বাড়ির লোক এসেছে, তবে অর্ণবের সাথে দেখা হয়নি একটি বারের জন্য। আমার ননদ ও কয়েকজন মিলে ছাদে নিয়ে যাচ্ছে। চোখটা আমার সামনে বসে থাকা সাদা শেরওয়ানি পরা লোকটির দিকে। নির্লিপ্ততা চোখে আমার দিকেই তাকিয়েছিল। সারাদিন সবার চোখে যা মুগ্ধতা দেখেছি তার চেয়ে হাজারো গুণ বেশি মুগ্ধ নয়নে চেয়ে আছে। ঠোঁটে পরিচিত হাসি লেপ্টে রেখেছে। অর্ণব দাঁড়িয়ে আমার জন্য হাত বাড়িয়ে দেয়। ওর হাত ধরেই উঠলাম স্টেজে। চোখে চোখ রেখে আছি, ভেতরটা কেমন ধুকপুক করছে। সে নিজের হাতের দিকে ইশারায় দেখতে বলে, আমি তাকালাম। ঘড়িটা ঠিক চোখের সামনে, অন্য হাতে দেখিয়ে ইশারায় বলল, সেদিনের মতো অপেক্ষা সমাপ্ত। ওর কাণ্ড দেখে ফিক করে হেসে দিলাম। সে বসার সোফা থেকে পুরো একগুচ্ছ কাঠগোলাপ আমার হাতে দিয়ে বলল, সুর, বলেছিলাম মাত্র একটা মাস অপেক্ষা করুন আমার জন্য। আমি কিন্তু একদিনও বেশি অপেক্ষা করাইনি। হিসেব করে দেখতে পারেন। পাশ থেকে কাজিনগুলো মজা করে বলে ওঠে, জিজু কি এতটাই কিপ্টে যে আমাদের বোনকে সামান্য কাঠগোলাপ দিচ্ছে? কাঠগোলাপকে তুচ্ছ ভাববেন না, ওরা অন্যরকম সুন্দর। এর সৌন্দর্যের তুলনা হয় না। সেদিন বিয়েটা সুন্দর করেই হয়েছে। শুধু কবুল বলার সময় আমি পেলাম না আমার সবচেয়ে প্রিয় ভাই, অভিভাবক ও বন্ধুকে। আবিদ ভাইয়ের খোঁজ করে প্রায় 2 ঘন্টা বিয়ে পিছিয়ে দিয়েছিলাম। এতে নানান কথা শুনেছি লোকের। অবশেষেও তার দেখা পেলাম না। তাছুর কাছ থেকে শুনতে হলো, আবিদ ভাইয়া নাকি তার কোনো এক অসুস্থ বন্ধুকে দেখতে গিয়েছেন। আমাকে বলেছেন সমস্যা না করে ভালো মেয়ে হয়ে থাকতে। আমি জানি মিথ্যা ছিল সব।
অর্ণবের দিকে তাকিয়ে বুঝলাম অর্ণবের কষ্ট হচ্ছে। হওয়ারই কথা, নিজের হবু বউ অন্যজনের জন্য বিয়ে আটকে রেখেছে। সবার সামনেই আমার বাহুতে হাত রেখে শান্ত করে কিছু কথা বলল। কতক্ষণ এতগুলো লোককে অপেক্ষা করানো যাবে? রাত হয়েছে, তাই আর অপেক্ষা করা হলো না। নিজ বাড়ি থেকে একটা মেয়ের বিয়ে হয়ে বিদায়ের বেলা কত আপনাদের কষ্ট কান্না দেখা যায়। যাদের সাথে কখনো মুখ ফুটে কথাও বলা হয় নাই তাদের চোখেও সামান্য অশ্রুকণা দেখা যায়। দীর্ঘ যাত্রার পর আবারও সেই গ্রামটিতে পা রেখেছি আমি। একটি হাত শক্ত করে ভরসা দিয়ে ধরে আছে অরিন। মেয়েটার সাথে পুরো পথ মিষ্টি আলাপ করেছি, বুঝেছি মেয়েটি একটা মিষ্টি মধুর ভাণ্ডার, বয়সের তুলনায় কথায় বাচ্চামো বেশি। অর্ণব কথার মাঝে দু একটি বাক্য বলেছে ঠিক, তবুও কেমন যেন অন্য সময়ের মতো না, চুপচাপ আমার দিকে তাকিয়েছিল লজ্জা শরমের মাথা খেয়ে। যদিও অরিনের স্বামী বা অরিনের এতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না, তবুও লজ্জায় নিজের সাথেই নিজে কেমন অস্তিত্ব অনুভব করছিলাম। বাড়ির দরজায় অর্ণবের মা ও কয়েকজন আত্মীয় অপেক্ষায় ছিলেন। আলগোছে এক স্বল্প বয়স্ক বৃদ্ধ মহিলা বললেন, কি গো নতুন বউ, শাশুড়ির পায়ে ধরে সালাম করব? একটু দ্বিধাবোধ করলাম, কখনো কারো পায়ে পড়ে সালাম করার কথা আমাকে কেউ বলেনি, আর আমার জানা মতে এটা ঠিক না। আমার শাশুড়ি আগের মতোই দেখলাম প্রতিবাদী ভঙ্গিতে বললেন, প্রয়োজন নেই, এসব কুসংস্কার পালন করে গোনা কামানোর। বৃদ্ধ মহিলাটির মুখটা থেমে গেল, মেকি হাসির ফাঁকে বিরক্তি প্রকাশ করতে ভুললেন না। অর্ণবের সেদিন কোনো প্রতিবাদ দেখলাম না। কারণটা ধরার মতো বুদ্ধি অবশ্য আমার ছিল। যেখানে মা কথা বলছে আমার হয়ে, সেও কিছু বললে মাকে ছোট করা হবে যে। সব নিয়ম পালন হলো। আমার শাশুড়ি ঠিক বুকে আগলে নিয়ে ঘরে নিয়ে গেলেন। সেদিন মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে বেস্ট শাশুড়িটা বোধহয় খোদা আমাকেই দিয়েছেন। নিজ হাতে লোকমা তুলে দেয়া থেকে শুরু করে সব অরিনের আমার শাশুড়ি করলেন। গ্রাম অঞ্চল বাবার বাড়ি থেকে কি এসেছে এটা নিয়েও কথা উঠেছে, এই তো এক চাচি বললেন, কি গো বউ, বাবার বাড়ি থেকে কাঁথা বালিশ আনোনি? যে ঘুমাবে কিসে? শাশুড়ি ছিল না সামনে, ছিল তো সেই ননদই, হয়তো আশায় ছিল আমার কথার, কিন্তু না, লজ্জায় আর নতুন পরিবেশ বুঝে উত্তর আমি করলাম না, তাই কটাক্ষ করে বলেই দিল অরিন, কেন কাকি, আমাদের দেখে ভিখিরি মনে হয়? যে একজন লোকের থাকার জায়গা হবে না একটা বালিশে? না বাবা, সে কি বলেছি নাকি? এগুলো নিয়ম, আমার মেয়ের বিয়েতে দিয়েছিলাম। সে তো মেয়েকে ভিখিরি পরিবারে দিয়েছেন বলে। অনেক তর্কই হলো তাদের মধ্যে। অর্ণব আসতেই সবাই থেমে গিয়েছে। উফফ, লোকটাকে বাড়ির লোক বেশ ভয় ভয় পায় বুঝলাম। কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে অরিন, অর্ণব সহ সবাই বেরিয়ে গেল আমায় একা রেখে। রাত হয়েছে বেশ অনেক, ফুলে সজ্জিত কক্ষে বসে আছি আমি। এতটা সুন্দর কক্ষ আমার জন্য সাজানো ভাবতেই কেমন যেন লজ্জায় নিয়ে যাচ্ছি বারংবার। গোলাপের মাঝে মাঝে একটি করে কাঠগোলাপ। বুঝি না অর্ণবের এত কিসের টান এই ফুলটির প্রতি। ঘুমে চোখজোড়া ভো করে আসে কেমন। লোকটার খেয়াল নেই নাকি আমি একা বসে আছি? ভাবনার ছেদ করে দরজায় পরিচিত লোকটার উপস্থিতি উপলব্ধি করলাম। চোখ তুলে তাকিয়ে দেখি মিষ্টি হেসে দরজা বন্ধ করে এগিয়ে আসে আমার নিকট। চোখ নামাতেই কাছে এসে বসে পড়ে আমার। সে কি অনুভূতি! এই কক্ষে একদিন থাকার কথা হওয়াতে কি ভয়ের কাঁপাকাঁপিটাই না করলাম, আর আজ এই কক্ষের মালিকের সাথেই বসে আছি ফুলে সজ্জিত বিছানায়। লোকটা এসে আমার দিকে তাকিয়ে আছে, চোখ তুলতে ভয় হচ্ছে খুব। সে একটু ঝুঁকে আমার চোখের দিকে তাকিয়ে বলল হিসহিসিয়ে, আমার দিকে তাকাতে এত লজ্জা? তাকালাম না তার চোখের দিকে। সে ফের বলল, মিসেস, এত লজ্জা পেতে হবে না আপনার। একটু পর এমনিতে লজ্জা হরণ হবে আপনার। এবার গিয়ে ফ্রেশ হয়ে আসুন, নিশ্চয়ই ক্লান্ত খুব। পায়ের সাথে পা কচলে আমি আস্তে করে নেমে ওয়াশরুমে চলে গেলাম। লজ্জা লাগছে তার কথায়, তবে প্রকাশ করলাম কম, তবুও বোধহয় বুঝেছে। ফ্রেশ হয়ে এসে দেখলাম বিছানায় ছড়ানো গোলাপের পাপড়িগুলো একটা ছোট পাত্রে তুলে রেখেছে। আমাকে দেখে বিছানায় ধপ করে বসে পড়ে আমাকে কাছে ডাকে। কালো খয়েরি রঙের একটা গোল জামা পরেছিলাম। টিপ টিপ পায়ে কাছে গিয়ে দাঁড়াতেই সে একটা অপ্রস্তুতকর কথা বলে উঠল,
এবার পায়ে ধরে সালাম করুন, স্বামী হই আপনার আমি। অবাক না হয়ে পারলাম না, তবুও কথা বললাম না। সে ফের বলল, আমি কিন্তু আম্মুর মতো না, আমি আবার এসব নীতি নিয়ম মানি। আপনার কথা শোনার জন্য কি আজ আমার বিরাট মূল্য দিতে হবে নাকি? চোখ তুলে তাকালাম কঠিন কয়েকটা কথা শুনিয়ে দেওয়ার জন্য, তবে চোখ মিলতেই দেখলাম দুষ্টু হাসি ওই চোখজোড়ায়। তাকাতেই আমার ঠিক সামনে সোজা হয়ে দাঁড়ালো সে। আমি একটু কণ্ঠ খাড়ে নামিয়ে বলেই ফেললাম, এসব আমাকে দিয়ে করালে আম্মুকে ডাকবো। একটু এগিয়ে এসে আমার গাল ধরে নিজের মুখ বরাবর করে প্রথমবারের মতো কপালে আদর আঁকলো সে আমার। শরীরটা খেই হারিয়ে গেল, তবুও প্রশান্তিতে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আমি। আমাকে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে অস্পষ্ট স্বরে প্রশ্ন করে, আপনার আর কাঠগোলাপের মধ্যে মিল আর অমিল জানেন সুর? চুপ করে ওনার হৃদস্পন্দন শুনছি আমি, কত দ্রুত চলছে এই বুকের ধুকপুক। আমি শান্ত স্বরে উত্তর করলাম, উহু। কাঠগোলাপ চাইলেই ঢাকা শহরের রাস্তায় কুড়িয়ে পাওয়া যায়, কিন্তু আপনি এতটাই মূল্যবান যে আমার বুকে থাকা ছোট্ট পৃথিবীটা বিনিময় করতে হলো। এটা অমিল। আমি চুপ করেই রইলাম। সে আমার মুখটা নিজের দিকে তুলে গালে চুমু আঁকলো মায়া ভরে, আর দীর্ঘ শ্বাস নিয়ে চোখে চোখ রেখে বলল, আর মিল? আপনি আর কাঠগোলাপ দুটোই অসম্ভব সুন্দর ও আমার প্রিয় সুর। অর্ণবের সে কি মায়াভরা কথা, চোখের পলক পড়ছে না তার থেকে। হাসিটা এতটাই দারুণ যে ওতে হাজারো পুরুষের ভালোবাসা কোরবান করে তাকে আঁকড়ে ধরার নেশা চড়ে যাবে। আমি বললাম, আপনি দারুণ বলেন। অর্ণবের গহীনে নিজের ঠাঁই আমাকে আপনার প্রিয় ফুল থেকেও বেশি মূল্যবান অনুভব করাচ্ছে। এক গাল হেসে আমাকে পাজা কোলে তুলে নিল সে। বিছানার একটি কোণায় এসে আস্তে করে শুইয়ে দিয়ে অল্পস্বরে বলল, আমার মনের প্রথম ও শেষ প্রণবিনার সুর আপনি। ভালোবাসি আপনাকে, খুব করে ভালোবাসি। সুরের প্রতিটি ধ্বনি আপনার নামে হোক অর্ণব। আপনাকে আমিও ভালোবাসি, অসম্ভব রকম ভালোবাসি। সুন্দর না জীবনটা যখন প্রিয় মানুষটার সাথে কাটানো যায়? অর্ণবের সাথেও ঠিক আমার জীবনটা অসম্ভব সুন্দর হয়ে আছে। আমার শাশুড়ি আমার কল্পনার চেয়ে বেশি ভালো। কত খুঁতখুঁতে মহিলা ভেবেছিলাম, কিন্তু না, তিনি পরিস্থিতি বুঝে মানুষ বুঝে কথা বলেন। আমাকে অত্যন্ত মায়ায় রেখেছেন তিনি। অর্ণব আগের মতোই দুষ্টু ও বদমেজাজি। তবে আমাকে কিছু বলার সুযোগ সে পায় না, শাশুড়ি আর ননদের জন্য। এতগুলো বছর কাটলো, একটি বার নিজেকে অসুখী মনে করতে আমি পারিনি। সে বিয়ের পরের দিন বলেছিল, বিয়ে হয়েছে, সংসার হবে, সংসারে ঝামেলা হবে, আমি বকবো, আমি আগলে নেব বুকে। কখনো বিচ্ছেদের কথা যেন জবান দিয়ে না আসে। তার এই একটি কথা আমি প্রতি অক্ষরে পালন করেছি। ঝামেলা ঝগড়া যাই হয়েছে কখনো ভুলেও বলিনি। আর সে ঠিক হাতে এক গুচ্ছ বেলি ফুল নিয়ে এসে রাগ ভাঙিয়েছে। অসুখী হলে আর এই কথাগুলো এত সুন্দর করে গুছিয়ে আপনাদের বলতে পারতাম না। বাহিরে মণিমুগ্ধকর দৃশ্য দেখছি আর আপনাদের জন্য লিখছি এই প্রণবিনা। হাতে একটি ডায়েরি ও কলম। এই ডায়েরিতে লেখা প্রথম গল্পই প্রণবিনা। প্রণবিনা নাম দেওয়ার কারণ, এই 5 বছরের হাজারো বার অর্ণব বলেছে আমি তার হাতার, এবং তার প্রথম ও শেষ প্রণবিনার সুর। আম্মু বাবা এসেছে। পেছনে ফিরে নিজের 4 বছরের মেয়েটিকে দেখে সৌরভী অল্প হাসে, হাতের ডায়েরিটা রেখে দেয় খুবই যত্নের সাথে একটি কোণায়। লাল টুকটুকে গালগুলো একদম সৌরভীর প্রতিচ্ছবি যেন। ভেঙে কথাগুলো বলে তাকে অনুসর করেই কক্ষে প্রবেশ করে অর্ণব। সৌরভীকে বসে থাকতে দেখে এগিয়ে এসে ছোট মেয়েটিকে কোলে তুলে নেয়, দুটো টপটাপ চুমু খায় একে অপরকে। অর্ণব হেসে বলে, বাবা আসার খবর একদম ফাঁস দিয়ে দিয়েছ তুমি ওয়াজিফা। হুম, আম্মুর ডায়েরি লুকাতে হবে যে। মেয়ের কথায় লজ্জায় নিয়ে গেল সৌরভী। কত লুকোচুরি করে এই কথাগুলো ডায়েরির পাতায় তোলে সে, আর মেয়েরা বলে দেয়। অর্ণব কোলে থেকে ওয়াজিফাকে নামিয়ে ওর দাদুর কাছে পাঠিয়ে দিল। সৌরভী লজ্জায় তড়িগড়ি করে উঠে চলে যেতে নিলে পেছনে থেকে জড়িয়ে ধরে অর্ণব, ঘাড়ে থুতনি রেখে হিসহিস করে বলে, যা লিখছেন সব জানি, তবুও কেন লুকোচুরি সুর? কই লুকিয়েছি, ওই তো ডায়েরি সামনেই। সৌরভীকে শক্ত হাতে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে কানের কাছে বিড়বিড় করে আবারও সেই কথাটি বলে উঠে অর্ণব।
আপনিই আমার ভেতরে লুকিয়ে রাখা প্রথম প্রণবিনের সুর, যার ধ্বনি আমরণ আমি শুনে যেতে চাই মনোযোগ দিয়ে। আর আপনি সেই অর্ণবের ঢেউ, যার স্পর্শে প্রণবিনার তার জেগে ওঠে অতুলনীয় সুরে বাজে এক অনন্ত প্রেমগাথায়। আপনার জন্য আমরণ দিয়ে যেতে চাই। সৌরভী তাকে নিজের থেকে ছাড়িয়ে চলে যায় কাজে, খাবারের সময় হয়েছে। অর্ণব অল্প হেসে টেবিলের কাছে গিয়ে ডায়েরিটা ছুঁয়ে দেয় আলতো করে। দীর্ঘ শ্বাস নিয়ে মেলে ধরে ডায়েরির একটি পরিচিত পাতা, যা সে লুকিয়ে হলেও একটি বার পড়ে 2-3 দিন পরপর। পৃষ্ঠা নং 202, তারিখ 2/7/2018। প্রিয় চেয়ে প্রিয় আবিদ, আমার ছোট জীবনে এক ভরসার কাজ ছিলে তুমি, কিন্তু এই কয়েক বছরের আমার সাথে ঠিকমতো দেখাও তুমি করলে না। কিসের এত অভিমান গো তোমার বুড়ির সাথে? যেই তোমার সম্মুখে বিরাট আবদার করতে ভাবা লাগতো না, সেই তোমার সাথে কথা বলার জন্য সাহস সঞ্চয় করতে হয়। তোমাকে খুব বলতে ইচ্ছে করে অর্ণব আমাকে কতটা আগলে রাখে, ঠিক তোমার মতো। ওর যত্ন পেয়ে উপলব্ধি করেছি তুমি কেন এত যত্ন করতে আমার। অর্ণব ভীষণ বুঝদার, সব বুঝে কেমন আমাকে আগলে নেয়, তোমার মতো। কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর। বাড়িতে সবচেয়ে বেশি তোমাকে মিস করি, দূর থেকে দেখে চলে যাও, কাছে এসে একটি বার মাথায় হাত দিয়ে বলা যায় না, বুড়ি তোর জন্য আমার যত জ্বালা। আমার জীবনের বিরাট প্রাপ্তি অর্ণব আর খামতি তুমি। একজনকে বেছে নিতে একজনকে হারালাম। চাই সরাসরি এগুলো বলতে, কিন্তু তুমি তো দেখাই দাও না। একটা ছোট্ট প্রশ্ন থেকেই যায় মনে, কবে আবার আমাকে আদর করে বুড়ি বলে ডাকবে? ইতি, তোমার বুড়ি। অর্ণব লেখাটা পড়ে শীতল হাসে, লেখাটার নিচে আরো লেখা, কবে যে এই কথাগুলো তোমার কাছে পৌঁছাবে, আদৌ কি পৌঁছাবে? ভেতর থেকে সৌরভীর ডাক শুনে তড়িগড়ি করে ডায়েরিটা রেখে ছুটল অর্ণব বাহিরে। মা মেয়ে বউ পাশাপাশি বসে হেসে কথা বলছে তারা। ঠিক মা মেয়ের মাঝে গিয়ে বসে অর্ণব, খাবারে হাত দিয়ে মাখিয়ে নিজে দুটো লোকমা তোলে, মাঝে মেয়েকে দিতে ভুলল না একটুও। সৌরভী বেড়ে দিচ্ছে, তাকে কাছে ডেকেও লোকমা তুলে দেয় অর্ণব। এগুলো তাদের নিত্যদিনের মায়াভরা সংসারের আহ্লাদ। হাসি হাসি কথা, চারজন মানুষ, এটাই পরিপূর্ণ সংসার যেন এটা। ছোট মেয়েটির হাসির শব্দ ঘরের বাতাসও গুঞ্জন ফেলছে। তাদের জীবনে সম্পূর্ণ প্রণবিনা আর মধুর সুর তুলছে অর্ণবের গভীর ধ্বনির ন্যায়। সমাপ্ত।